হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি নতুন গল্প নিয়ে। গল্প শুরু করার আগে শুধু বলে রাখি, গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কালো পর্দার ওদিকের প্রথম পর্ব। দীপু তার দুই বন্ধুর সঙ্গে ছাদে একটা ক্যাম্বিসের বল নিয়ে মিনি ক্রিকেট খেলছিল। এমন সময় তার দাদা অমিত এসে দরজার কাছে দাঁড়ালো। দাদার মুখখানা গম্ভীর, খুব যেন চিন্তিত। দাদা ওদের খেলার দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ, তারপর হাতছানি দিয়ে দীপুকে ডাকল। দীপু চট করে একবার তাকালো আকাশের দিকে। এখনো তো সূর্য অস্ত যায়নি। মা নিয়ম করে দিয়েছেন যে যখন অন্ধকার হয়ে আসবে, আকাশে আর কোনো ঘুড়ি কিংবা পাখি দেখা যাবে না, তখন খেলা শেষ করে দীপুকে নিচে নেমে গিয়ে পড়তে বসতে হবে। তাহলে দাদা এক্ষুনি ডাকছে কেন? দীপুরা তো খেলার সময় বেশি দুমদাম শব্দও করেনি। মাত্র 3 জনের ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান, একজন বোলার আর একজন ফিল্ডার। উইকেটটা যেহেতু দেওয়ালের গায়ে আঁকা, তাই উইকেট কিপারের দরকার নেই। যে ফিল্ডার সেই আম্পায়ার। দীপু ফিল্ডিং করছিল। সে দুই বন্ধুকে খেলা একটু বন্ধ রাখতে বলে এগিয়ে এলো দাদার কাছে। অমিতের বয়স বেশি নয়, সে শিবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ে। সে দীপুর জাটুতো দাদা, আগে থাকতো বর্ধমানে। ইঞ্জিনিয়ারিং পড়বার জন্য এখন কলকাতায় দীপুদের বাড়িতে থাকে। দীপু জিজ্ঞেস করল, কি বলছো? অমিত ভুরু কুচকে তাকিয়ে রইল দীপুর মুখের দিকে, তারপর বলল, আচ্ছা এখন নয়, তুই তাড়াতাড়ি খেলা শেষ করে আয়, তারপর তোর সঙ্গে কথা আছে। দীপু ফিরে এলো খেলায়। সে একটু অন্যমনস্ক হয়ে গেল। দাদা কি বলতে এসেছিল? দীপুর বাবার কদিন ধরে খুব অসুখ। আজ অবশ্য বাবা একটু ভালো আছেন। স্কুল থেকে ফিরে দীপু দেখেছে যে বাবা ঘুমোচ্ছেন। দীপু বোলিং করতে গিয়ে প্রথম ওভারের শেষ বলেই আউট করে দিল বাবলুকে। এবার তার ব্যাটিং করার পালা। কিন্তু দীপু বলল, আমি আজ আর খেলবো না রে, দাদা আমাকে তাড়াতাড়ি নিচে যেতে বলল। তোরা দুজনে খেলবি? বাবলু আর ডন বলল, আমরাও বাড়ি যাই, আজ টিভিতে কুইজ কম্পিটিশন আছে। বন্ধুরা চলে যাওয়ার পর দীপু নিচে এসে প্রথমে বাথরুমে ঢুকে তাড়াতাড়ি হাত পা ধুয়ে নিতে লাগলো। বাথরুমের একটা দেওয়ালে একটা বইয়ের র্যাক আছে। দীপুদের বাড়িতে এত বই যে রাখার জায়গায় কুলোয় না, তাই বাথরুমেও বই রাখতে হয়। দীপু দেখতে পেল সেই বইয়ের র্যাকে একটা প্রজাপতি এসে বসে আছে। দীপু দারুণ অবাক হয়ে গেল। বাথরুমে একটা প্রজাপতি বসা আশ্চর্য কিছু নয়, কিন্তু দীপুর চমকে ওঠার কারণ আছে। দীপু নিজেই কালকে নিজের হাতে ওই র্যাকে একটা বই রেখেছে। সেই বইটার নাম মথস অ্যান্ড বাটারফ্লাইজ। সেই বইতে অবিকল ওই রকম হলদে কালো ছিটছিট ডানার প্রজাপতির ছবি আছে। কি করে এরকম হয়? দীপু জানে এই বাথরুমে একটা কেদো টিকটিকি আছে। তার দিদি ওই টিকটিকিটাকে দেখলেই ভয় পায়। টিকটিকিটাকে এখন দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু নিশ্চয়ই কোনো ফাঁক ফোকরে ঘাপটি মেরে বসে প্রজাপতিটার ওপর লক্ষ্য রাখছে। প্রজাপতিটার নড়াচড়ার কোনো লক্ষণই নেই। এমন সুন্দর একটা প্রজাপতি টিকটিকির পেটে যাবে? অনেক সময় প্রজাপতির ডানা খপ করে ধরে ফেলা যায়, কিন্তু দীপু জানে সেরকম করে ধরলে ওদের ডানার ক্ষতি হয় আর ভালো করে উঠতে পারে না। সেই জন্য দীপু কাছে এসে প্রজাপতিটার গায়ে ফু দিতে লাগলো। 2-3 বার বেশ জোরে ফু দিতেই প্রজাপতিটা ফরফর করে উড়ে জানলা দিয়ে বেরিয়ে গেল। এবারে দীপুর আর একবার অবাক হওয়ার পালা। প্রজাপতিটা ঠিক মথস অ্যান্ড বাটারফ্লাইজ বইটার ওপরেই বসেছিল। এ যে অদ্ভুত ব্যাপার। এমন কি হতে পারে যে বইতে যে প্রজাপতির ছবিটা আছে সেইটা জ্যান্ত হয়ে বাইরে বেরিয়ে এসেছে? বইটা খুলে এক্ষুনি সেটা দেখা দরকার।
দীপু বইটার দিকে হাত বাড়াতেই তার মা ডাকলেন, দীপু, দীপু, শিগগির শোন। বইটা দেখা হলো না। দীপু দরজা খুলে বেরিয়ে এলো। মা বলল, দীপু, চটিটা পরে একবার ডাক্তার কাকামণির কাছে যা তো। বলবি যে বাবা হঠাৎ কেমন যেন ছটফট করছেন, যত তাড়াতাড়ি সম্ভব উনি যেন একবার চলে আসেন। দীপু ছুটে যেতে যেতে দেখল বাবার ঘরে বিছানার পাশে ঝুঁকে দাঁড়িয়ে দাদা কি যেন শোনার চেষ্টা করছে। মোড়ের মাথাতেই ডাক্তার কাকামণির চেম্বার। উনি বাবার বন্ধু। কয়েকদিন আগে বাবা অফিস থেকে ফেরার পথে মিনি বাস থেকে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন। ভাগ্যিস বাড়ির কাছেই দুর্ঘটনাটা ঘটেছিল। লোকেরা ধরাধরি করে ডাক্তার কাকামণির চেম্বারেই নিয়ে আসে বাবাকে। কেউ কেউ বলেছিল হাসপাতালে পাঠাবার কথা, কিন্তু ডাক্তার কাকামণি বলেছিলেন না, তার দরকার নেই, আঘাত গুরুতর নয়। দীপু এসে দেখল ডাক্তার কাকামণি চেম্বারে নেই, জরুরি কলে গেছেন। কম্পাউন্ডার বাবু বললেন ফেরার সময় হয়ে গেছে, এক্ষুনি ফিরে আসবেন। কম্পাউন্ডার বাবুকে খবরটা দিয়ে দীপু ফিরে যেতে পারত, কিন্তু ভাবল একটু দাঁড়িয়ে থেকে সে ডাক্তার কাকামণিকে সঙ্গে করেই নিয়ে যাবে। চেম্বারে দুজন রোগী বসে আছে। একজন 17-18 বছরের ছেলে, আর একজন বুড়ো মতন লোক। দ্বিতীয় লোকটির দিকে দীপু এক দৃষ্টিতে তাকিয়ে রইল। লোকটি অবিকল তাদের স্কুলের দরোয়ানের মতো দেখতে, শুধু তফাৎ এই যে তাদের দরোয়ানের বয়স একটু কম। তাহলে কি এই লোকটি দরোয়ানের দাদা? এই বুড়ো ভদ্রলোকের পোশাক পরিচ্ছদ অবশ্য বেশ দামি। ধুতির ওপর একটা মুগার পাঞ্জাবি পরা, মাথার চুল পাতলা, হাতে একটা সোনালি রঙের ব্যান্ডওয়ালা ঘড়ি। তা হলেও দরোয়ানজির সঙ্গে এর মুখের এমন মিল যে নিশ্চয়ই দুজনের মধ্যে আত্মীয়তা আছে। দীপুর খুব ইচ্ছে করল ভদ্রলোককে জিজ্ঞেস করতে উনি তাদের স্কুলের দারোয়ানজিকে চেনেন কিনা, কিন্তু লজ্জায় মুখ খুলতে পারল না। ঠিক কিভাবে যে কথাটা আরম্ভ করবে সেটাই ঠিক করা মুশকিল। এরকম কত প্রশ্নই মনে আসে, উত্তরটা জানা হয় না। বরং দীপু স্কুলের দারোয়ানজিকে জিজ্ঞেস করবে তার কোনো দাদা আছে কিনা, সেটা সহজ। বাড়িতে গিয়ে মথস অ্যান্ড বাটারফ্লাইজ বইটাও খুলে দেখতে হবে ওই প্রজাপতির ছবিটা আছে কিনা। প্রায় 15 মিনিট অপেক্ষা করার পর দীপুর যখন মনে হলো এবারে বাড়িতে ফিরে খবরটা দেওয়া উচিত, ঠিক তক্ষুনি ডাক্তার কাকামণির গাড়ি এসে থামল। গাড়ি থেকে নেমে তিনি জিজ্ঞেস করলেন, কি খবর দীপু মহারাজ? গলা খুসখুস করছে, টক মিষ্টি লজেন্স চাই? দীপু কখনো নিজের থেকে চায় না। ডাক্তার কাকামণির সঙ্গে দেখা হলে তিনি নিজেই পকেট থেকে একরকম লজেন্স বার করে দেন, সেগুলো খেলে নাকি গলার আওয়াজ ভালো হয়। দীপু বলল, মা আপনাকে এক্ষুনি একবার যেতে বলেছে, বাবা ছটপট করছেন। ডাক্তার কাকামণি ভুরু তুলে তাকালেন, তারপর আপন মনেই বললেন, জ্বর কমে গিয়েছে, সকালবেলায় রেখে এলাম, এখন আবার কি হলো, চল তো। দারোয়ানজির দাদা ও অন্য রোগীটিকে একটু অপেক্ষা করতে বলে ডাক্তার কাকামণি আবার বেরিয়ে এলেন। এত কাছে দীপুদের বাড়ি বলে তিনি গাড়ি নিলেন না। দীপুর কাঁধে হাত রেখে হাঁটতে হাঁটতে ডাক্তার কাকামণি বললেন, মনে কর দীপু, তোর নামে একটা লটারির টিকিট কেটে সেটা আমি তোকে দিয়ে দিলুম। তারপর সেই টিকিটেই তুই ফার্স্ট প্রাইজ পেয়ে গেলি 1 কোটি টাকা। তখন সেই টাকাটা নিয়ে তুই কি করবি? দীপু কিছুই বলল না। ডাক্তার কাকামণি আবার জিজ্ঞেস করলেন, কিরে চুপ করে রইলি কেন, বল। দীপু বলল, ভাবছি 1 কোটি টাকা পেলে একটা ভালো ক্রিকেট ব্যাট কিনব, একটা না 1 জোড়া, আর 2টো ডিউজ বল। ডাক্তার কাকামণি হাসতে হাসতে বললেন, মোটে এই 1 কোটি টাকা মানে কত টাকা জানিস? আর কি করবি সেই টাকা দিয়ে? দীপু বলল, আর একটা খেলার মাঠ কিনব, আমাদের এ পাড়ায় খেলার জায়গা নেই।
আর আর বই কিনবো। আরও তো অনেক টাকা থাকবে। আরও অনেক কিছু কিনবো, এখন মনে পড়ছে না। তুই বেটা কি পাজি রে, সব টাকাটা মেরে দিবি? আমি যে টিকিটটা কিনে দিলুম, আমায় কিছু দিবি না? দীপু লজ্জা পেয়ে গেল। আসলে তার বলা উচিত ছিল সব টাকাটাই সে ডাক্তার কাকামণিকে দিয়ে দেবে। ডাক্তার কাকামণি বললেন, তুই দিলেও আমি অবশ্য নেব না। 1 কোটি টাকা তোকেই খরচ করতে হবে। পুরো টাকাটা তুই কিভাবে খরচ করবি তা আমি তোর কাছে শুনতে চাই। 2 দিন সময় দিলুম, তারপর আমায় বলে যাবি। দীপুদের ফ্ল্যাটের দরজাটা খোলা। বাবার ঘরে কথাবার্তা শোনা যাচ্ছে, যেন তর্ক হচ্ছে বাবা আর মায়ের মধ্যে। ডাক্তার কাকামণি ঘরে ঢুকে বললেন, আবার কি হলো অরুণ? বাবা শুয়ে শুয়ে দুপাশে মাথা ঝাঁকাচ্ছিলেন চোখ বুজে। এবারে থেমে গিয়ে চোখ খুলে বললেন, কে প্রিয়তোষ? তোমাকে কে ডেকে আনলো? আমি তো ভালোই আছি। ডাক্তার কাকামণি বিছানার পাশে চেয়ারটায় বসে পড়ে বললেন, ভালো থাকারই তো কথা, তাহলে আবার ছটফট করছো কেন? তোমার ইসিজি রিপোর্টে কোনো গন্ডগোল নেই, জ্বরও সেরে গেছে। মাথায় ব্যথা করছে নাকি? বাবা বললেন, না না, ব্যথা ট্যাথাও সেরকম নেই, আমি ভালো হয়ে গেছি। সেই কথাটাই ওরা বুঝছে না। মা ডাক্তার কাকামণিকে বললেন, দেখুন তো কি পাগলামি করছে, সকাল থেকে বায়না ধরেছে বর্ধমান যাবে। ডাক্তার কাকামণি বললেন, সে কি বর্ধমান যাবে? আমি তো আরও 10 দিন অন্তত কমপ্লিট রেস্টে থাকতে বলেছি। বাবা বললেন, ধ্যাত, আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি, হাঁটতেও পারি। ট্রেনে করে বর্ধমান যাব, তাতে অসুবিধে কি আছে? আমি কি ছেলে মানুষ? প্রিয়তোষ, তুমি ওদের একটু বলে দাও তো। ডাক্তার কাকামণি জিজ্ঞেস করলেন, হঠাৎ এখন বর্ধমান যেতে হবে কেন? এমন কি জরুরি ব্যাপার আছে সেখানে? মা আর দাদা পরস্পরের চোখের দিকে তাকালেন, কিছু বললেন না। বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি জানো তো প্রিয়তোষ, বর্ধমানের এক গ্রামে আমার দাদা থাকেন। দাদা চাকরি ছেড়ে দিয়ে বাগান করায় মন দিয়েছেন, একাই থাকেন। বৌদি তো নেই। অনেক দিন দাদার কোনো খবর পাইনি, সেই জন্য আমার মনটা ছটফট করছে। ডাক্তার কাকামণি বললেন, গ্রামে পোস্ট অফিস আছে তো, একটা চিঠি লেখো। বাবা বললেন, 2-3টে চিঠির কোনো উত্তর আসেনি। মা বললেন, ওর অ্যাক্সিডেন্টের পর একটা টেলিগ্রাম পাঠানো হয়েছিল। বাবা বললেন, যেদিন আমার অ্যাক্সিডেন্ট হলো সেদিন তো প্রিয়তোষ তুমি একটা ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিলে। ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখলুম যে দাদারও একটা দুর্ঘটনা ঘটেছে। ডাক্তার কাকামণি সামান্য হেসে বললেন, তোমার আর তোমার দাদার একই সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো? শ্যাম দেশের যমজদের এরকম হয় শুনেছি। শোনো অরুণ, স্বপ্নে সাধারণত লোকে উল্টো জিনিসই দেখে। তোমার দাদা ভালোই আছেন নিশ্চয়ই। বাবা বললেন, তাহলে চিঠির উত্তর নেই, টেলিগ্রামের উত্তর নেই কেন? দাদা যে গ্রামে আছে সেখান থেকে মাত্র 1 মাইল দূরে পোস্ট অফিস। কদিন ধরে আমি ঘুমোতেই পারছি না। চোখ খুললেই যেন দেখতে পাই দাদা যেন একটা পুকুরের ধারে শুয়ে আছে, কাছাকাছি আর কেউ নেই। না, আমাকে একবার দাদার খোঁজ নিতে যেতেই হবে। ডাক্তার কাকামণি বললেন, তোমাকেই যেতে হবে কেন? আর কেউ যেতে পারে না? অমিত, তুমি ঘুরে এসো। মা বললেন, অমিতের যে একটা পরীক্ষা চলছে, আরও 3 দিন বাকি আছে, ও কি করে যাবে? অমিত বলল, ঠিক আছে, আমি কাল ঘুরে আসছি। একটা পরীক্ষা নষ্ট হবে, আর কি করা যাবে? বাবা বললেন, না না, তা হয় না। অমিত এই পরীক্ষা না দিলে ওর অনেক ক্ষতি হয়ে যাবে। দীপু বলে উঠল, আমি তো যেতে পারি, আমি যাব। ঘরের সবাই দীপুর দিকে তাকালো। দীপুর বয়স এখন 13 বছর। সে একা একা কখনো কোথাও যায়নি। একা সে স্কুলে যায় বটে, কিন্তু ট্রেনে সে একা যাবে? বাবা বললেন, দীপু পারবে না। মেমারি স্টেশনে নেমে বাসে করে যেতে হবে 5 মাইল।
তারপর কাঁচা রাস্তা, সাইকেল ভ্যানে যেতে হয়। দীপুর দিদি ইরানির বয়স 17। সে মাঝে মাঝে ফ্রক পরে, দু একদিন শাড়ি পরে। এখনো তার চুলে খোঁপা হয় না। কোনো বইতে দুঃখের গল্প থাকলেই পড়তে পড়তে সে কাঁদে। কেউ তাকে বেশি রাগালেও সে কেঁদে ফেলে। ইরানি বলল, দীপু আমার সঙ্গে চলুক না, আমরা দুজন ঠিক যেতে পারবো। ডাক্তার কাকামুনি বললেন, থাক, তোর আর গিয়ে কাজ নেই, তুই বেড়াল দেখলে ভয় পাস। দীপু বলল, দিদি টিকটিকি দেখলেও ভয় পায়। ইরানি বলল, ট্রেনে কি বিড়াল থাকে না টিকটিকি থাকে? আমি তো কোনোদিন ট্রেনে ওসব দেখিনি। ডাক্তার কাকামুনি বললেন, ট্রেনে চোর ডাকাত থাকতে পারে। ইরানি বলল, আমি চোর ডাকাতদের ভয় পাই না। বাবা বললেন, না না, ওসব ছেলে মানুষদের কাজ নয়। ধরো যদি দাদার সত্যি কোনো বিপদ হয়ে থাকে, সেখানে ওরা গিয়ে কি করবে? ডাক্তার কাকামুনি বললেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমার কম্পাউন্ডার বাবুর একটি বেকার ভাই আছে। কদিন থেকেই সে কাজের জন্য ঘোরাঘুরি করছে আমার কাছে। সে যাবে এখন দীপুর সঙ্গে। ছোকরার গায়ে বেশ জোর আছে, বুদ্ধিও আছে। কাল সকালে ট্রেনেই চলে যাক ওরা দুজন। সবাই মেনে নিল সেই প্রস্তাব। দীপুর অবশ্য একলা যাবারই বেশি ইচ্ছে ছিল। তবু যাই হোক, বাড়ির বেশ একটা বড় কাজের দায়িত্ব নিয়েই তো সে যাচ্ছে। দীপু আর অমিত এক ঘরেই শোয়। রাত্রির বেলা খাওয়া দাওয়া শেষ হওয়ার পর অমিত বলল, বিকেল থেকে এই কথাটাই তোকে বলবো ভাবছিলাম, বুঝলি দীপু? কাকা যেমন ছটপট করছেন তাতে আমারও চিন্তা হচ্ছে। গ্রাম থেকে বাবার খবর আনা দরকার, কিন্তু আমি যদি এই পরীক্ষাটা না দিই তাহলে আমার অন্তত 3টে মাস নষ্ট হয়ে যাবে। তুই ঠিক পারবি তো? দীপু বলল, কেন পারবো না, এমন কি শক্ত ব্যাপার? অমিত বলল, তোর সঙ্গে আরেকজন লোক গেলেও সে তো কিছু চেনে না, তোকেই চিনিয়ে নিয়ে যেতে হবে। তোর মনে আছে? দীপু বলল, মাত্র 2 বছর আগেই তো গিয়েছিলাম। রাস্তা চেনা খুব ইজি। ট্রেন থেকে নেমেই বাস, তারপর সাইকেল ভ্যান। দূর থেকে দেখেই আমি চিনতে পারবো বাড়িটা। পাশাপাশি 2টো বড় নারকোল গাছ আছে না? অমিত বলল, নারকোল গাছ না তাল গাছ? সে তো আমি ম্যাপ এঁকে বুঝিয়ে দেব সব। এই সময় বাবার ঘর থেকে একটা চিৎকার শোনা যেতেই ওরা ছুটে গেল সেখানে। বাবা ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমের মধ্যেই তিনি মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলছেন, দাদা, দাদা, তোমার কি হয়েছে? তুমি পুকুর ধারে শুয়ে আছো কেন? দাদা, দাদা। বাবার 2 চোখ দিয়ে জল গড়াচ্ছে। মা বাবার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বললেন, এই শোনো, তুমি স্বপ্ন দেখছো। দীপু তো কালই যাচ্ছে খবর আনতে, তুমি চিন্তা করো না, ঘুমো। বাবা চোখ মেলে খানিকক্ষণ তাকিয়ে রইলেন সবার দিকে। তারপর মাকে বললেন, কি করি বলো তো? চোখ বুঝলেই আমি ওই দৃশ্যটা দেখতে পাই। নিশ্চয়ই দাদার কিছু হয়েছে। মা বললেন, কাল তো দীপুকে পাঠানো হচ্ছে, কাল রাত্রিরের মধ্যে ও খবর নিয়ে ফিরে আসবে। বাবা বললেন, দীপু ছেলে মানুষ, অত দূর যাবে। তুই পারবি দীপু? দীপু বলল, হ্যাঁ বাবা, পারবো। আমি জ্যাঠামণিকে সঙ্গে নিয়ে কালই ফিরে আসব। পরদিন সকালেই খবর পাওয়া গেল কম্পাউন্ডার বাবুর বেকার ভাইটিকে পাওয়া যাবে না। তার ধুম জ্বর, ম্যালেরিয়া হয়েছে। অমিত ভোর রাতে উঠে পড়তে বসেছে। দীপুও বেশ তাড়াতাড়ি উঠে দাঁত টাত মেজে স্টেশনে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় ওই খবরটা এলো। অমিত হাতের বইটা ধপাস করে টেবিলের ওপর ফেলে বলল, চুলো যাক পরীক্ষা, চল দীপু, আমি যাব তোর সঙ্গে। ঝট করে উঠে দাঁড়িয়ে অমিত জামা পরতে শুরু করলো। তার ভুরু দুটো কুঁচকে গেছে, মুখে একটা কান্না কান্না ভাব। দীপু কাছে এসে ফিসফিস করে বলল, তোমাকে যেতে হবে না, আমি একলাই যেতে পারবো। অমিত বলল, না, আমারও মনটা ভালো লাগছে না। প্রায় 1 মাস বাবার চিঠি পাইনি,
এই পরীক্ষাটা না দিলে 3টে মাস নষ্ট হবে, তাতে আর কি করা যাবে। দীপু বলল, মনে করো তুমি বর্ধমানে গেলে, তারপর গিয়ে দেখলে যে জ্যাঠামশাই ভালো আছেন, তখন তোমার কি মনে হবে? পরীক্ষাটা শুধু শুধু নষ্ট হবে। এই সময় মা ঘরে ঢুকে বললেন, কম্পাউন্ডার বাবুর ভাই তো এলো না, তাহলে কে যাবে দীপুর সঙ্গে? অমিত বলল, আমি যাব ঠিক করেছি। মা বললেন, তুই যাবি? পাগল নাকি? তুই মন দিয়ে পড়াশোনা কর তো, আমি দেখছি আর কাকে দীপুর সঙ্গে পাঠানো যায়। অমিত বলল, না কাকিমা, আমি মন ঠিক করে ফেলেছি, আর কারুকে যেতে হবে না। মা বললেন, রঘুকে ভবানীপুরে পাঠাচ্ছি, পুতুলকে ডেকে আনবে, পুতুল যাবে দীপুকে নিয়ে, না হয় পুতুলের 1-2 দিন অফিস কামাই হবে। দীপু বলল, ছোট মামা তো এই মাস থেকে দুর্গাপুরে ট্রান্সফার হয়ে গেছে, তোমার মনে নেই মা? মা বললেন, ও তাই তো, ভুলেই গিয়েছিলুম। ইরানি কখন এসে দরজার কাছে দাঁড়িয়েছে। সে এবার বলল, একটা সামান্য ব্যাপার নিয়ে তোমরা এমন কাণ্ড করছো কেন বলো তো? আমি তো বলেইছি আমি যাব জ্যাঠামশাইয়ের খবর আনতে। গত বছর আমি শান্তিনিকেতন গেলুম না। আমাকে একা ছাড়তে যদি না চাও, দীপু চলুক আমার সঙ্গে। এরপর বেশ কিছুক্ষণ ধরে আলোচনা হলো। মা কিছুতেই ইরানিকে যেতে দিতে চান না। ইরানি জেদ ধরেছে সে যাবেই। অমিত বলছে কারোরই যাওয়ার দরকার নেই, সে একা ঘুরে আসবে। শেষ পর্যন্ত বাবার কাছে যাওয়া হলো। বাবা আজ সকালে বেশ ভালোই আছেন। আশ্চর্য ব্যাপার, বাবা কিন্তু ইরানি যাওয়া সম্পর্কে কোনো আপত্তি জানালেন না। তিনি বললেন, অমিতের পরীক্ষা নষ্ট করার কোনো মানে হয় না, ইরানি আর দীপুই ঘুরে আসুক। আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে, রকেটে করে স্পেসে ঘুরে আসছে, আর ইরানি সামান্য বর্ধমান ঘুরে আসতে পারবে না? শোন, তোরা গিয়ে আজই ফেরার চেষ্টা করিস না, রাত্রিটা ওখানেই থেকে যাবি, কাল সকালে আবার ট্রেনে চাপবি। ওখানে এককড়ি আছে, মধু কেষ্ট আছে, থাকার কোনো অসুবিধে হবে না। আর যদি দেখিস দাদা সত্যি খুব অসুস্থ, তাহলে দাদাকে সঙ্গে নিয়ে আসবি, কিংবা যদি মনে করিস 2-1 দিন থেকে যাওয়া দরকার, তাও থেকে যেতে পারিস। আমাদের টেলিগ্রাম করে খবর দিবি। ইরানি সঙ্গে সঙ্গে একটা ব্যাগে জামা কাপড় গুছিয়ে ফেলল। মা অবশ্য শুধু ইরানি আর দীপুকে ছাড়লেন না, সঙ্গে দিয়ে দিলেন রঘুকে। রঘুর বয়স 15, সে দীপুর থেকে খানিকটা বড় আর ইরানির থেকে একটু ছোট। অমিত বুঝিয়ে দিল ট্রেন থেকে নেমে কোথায় বাস ধরতে হবে আর কোথায় নামতে হবে। মা বলেছিলেন ট্যাক্সি নিতে, কিন্তু বাড়ি থেকে বেরিয়েই ইরানি বলল, বাজে পয়সা খরচ করার কোনো মানে হয় না, আমরা মিনি বাসে যাব। সকাল 8:30 বাজে। এর মধ্যেই অফিস যাত্রীদের ভিড় শুরু হয়ে গেছে। ওরা লাইন দিয়ে মিনি বাসে উঠল। হাওড়া স্টেশনে এসে ওরা প্রথমে একটু দিশেহারা হয়ে গেল। এত বড় স্টেশন, কোথায় টিকিট কাটার জায়গা? যেখানে সেকেন্ড ক্লাসের টিকিট ঘর, সেখানে অনেকগুলো কাউন্টার। মেমোরির টিকিট কোনটা থেকে পাওয়া যাবে? প্রত্যেক কাউন্টারের মাথায় অনেক জায়গার নাম লেখা। ইরানি আর দীপু সেই নামগুলোর মধ্যে মেমোরি নামটা খুঁজতে লাগলো। রঘু বলল, ও দিদিমণি, লোকাল ট্রেনের টিকিট কোথায় পাওয়া যায় আমি জানি, আমি তো বড় মামার সঙ্গে দেশে যাই, ওই দিকে তার টিকিট পাওয়া যায়। ইরানি বলল, তোদের দেশ তো মেদিনীপুরে, আমরা কি সেদিকে যাচ্ছি নাকি? আমরা তো যাচ্ছি বর্ধমানের দিকে। দীপু বলল, বর্ধমানে মোটেই লোকাল ট্রেন যায় না, বর্ধমান তো অনেক দূর। রঘু তবু জোর দিয়ে বলল, হ্যাঁ যায়, বর্ধমানে লোকাল ট্রেন যায়। রঘু প্রায় ওদের জোর করেই নিয়ে গেল অন্যদিকে। দেখা গেল রঘু ওদের চেয়ে অনেক কিছু বেশি জানে। সত্যি সেখানে মেমোরির টিকিট পাওয়া যাচ্ছে। খুব কাছাকাছি সময়ের মধ্যে 2টো ট্রেন আছে, যে কোনো একটাতেই যাওয়া যায়। হ্যান্ডব্যাগ খুলে টিকিটের টাকা বার করতে গিয়ে ইরানি থমকে গেল। পাশ ফিরে দীপুকে জিজ্ঞেস করল, রঘুকে সঙ্গে নিয়ে যাওয়ার কোনো দরকার আছে? বাড়িতে মাকে একা একা সব কাজ করতে হবে। রঘু বরং বাড়ি ফিরে যাক, তুই কি বলিস? দীপু মাথা নেড়ে দিদির কথা সায় দিল। রঘু কিন্তু বেঁকে বসল, সে ফিরে যাবে না। মা তাকে সঙ্গে যেতে বলে দিয়েছেন।
এখন সে একলা ফিরে গেলে মায়ের কাছে বকুনি খাবে। ইরানির মুখে একটু বিরক্ত বিরক্ত ভাব। রঘুর মতন একটা বাচ্চা ছেলেকে যে তাদের সঙ্গে পাহারাদার করে পাঠানো হয়েছে সেটা তার পছন্দ হচ্ছে না। অনেক বলেও রঘুকে বোঝানো গেল না। অগত্যা রঘুর টিকিট কাটতেই হলো। একটা ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে, একটা ট্রেন 7 নম্বরে। 7 নম্বরটাই আগে ছাড়বে। ওরা গিয়ে দেখলেও সেই ট্রেনে বেশ ভিড়, কোনো কামরাতেই জায়গা নেই। এর মধ্যেই লোকে দাঁড়িয়ে আছে। রঘু বলল, দিদিমণি অন্য ট্রেনটায় চলো। আমার বড় মামা বলেছে পরপর 2টো ট্রেন থাকলে পরেরটাতে যেতে হয়, বসবার জায়গা পাওয়া যায়। ইরানি বলল, চল দেখি গিয়ে। ওরা যেই ফিরতে যাচ্ছে সেই সময় খাকি প্যান্ট ও হলদে গেঞ্জি পরা একটা লোক দীপুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোমরা কোথায় যাবে ভাই? দীপু বলল, মেমারি। লোকটা ব্যস্ত হয়ে বলল, তোমরা অন্যদিকে যাচ্ছ কেন? এই তো এই ট্রেন মেমারিতে থামবে, উঠে পড়ো উঠে পড়ো। দীপু দিদির দিকে তাকাতেই ইরানি কঠোরভাবে বলল, না, আমরা একটু পরেই যাব। 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যেতে যেতে ইরানি বলল, আজে বাজে লোক কেউ কিছু বললে গ্রাহ্য করবি না দীপু। তুই ওই লোকটাকে কেন বললি আমরা মেমারি যাচ্ছি? দীপু বলল, কেন, বললে কি হয়েছে? ইরানি বলল, যদি পাজি লোক হয়, যদি আমাদের ফলো করে, ওই লোকটাকে দেখলেই বোঝা যায় ও পাজি লোক। দীপু বলল, দেখলেই বোঝা যায়? আমি তো বুঝলুম না, তুমি কি করে বুঝলে? ইরানি বলল, খাকি প্যান্টের সঙ্গে যারা হলুদ গেঞ্জি পরে তারা কখনো ভালো লোক হতে পারে না। দীপু ফিক করে হেসে ফেলল। সে জানে তার দিদি পোশাকের ব্যাপারে খুব পিটপিটে, আর যারা খুব বেশি পান খায় তাদেরও দিদি দেখতে পারে না। ওই খাকি প্যান্ট পরা লোকটার দাঁতে লাল লাল ছোপ। 3 নম্বর প্ল্যাটফর্মের গাড়িটাতেও বেশ ভিড়, এতেও অনেক লোক দাঁড়িয়ে আছে। দীপু বলল, তাহলে তো ওই ট্রেনটাতেই আমরা গেলে পারতুম, আগে আগে পৌঁছে যেতুম। ইরানি বলল, এটাতেও দাঁড়িয়ে যেতে হবে? কি বিচ্ছিরি, ট্রেনে জানলার ধারে না বসলে আমার একটুও ভালো লাগে না। দীপু বলল, চলো দিদি, আমরা ওই ট্রেনটাতেই যাই, এখানে শুধু শুধু দাঁড়িয়ে থেকে কি হবে? ইরানি বলল, চল তাহলে। ওরা আবার যেই 7 নম্বর প্ল্যাটফর্মের কাছাকাছি এসে পৌঁছেছে অমনি সে ট্রেনটা ছেড়ে দিল। দীপু দৌড়ে সেদিকে যাওয়ার চেষ্টা করতেই ইরানি তার হাত চেপে ধরে বলল, না, ওরকমভাবে চলন্ত ট্রেনে উঠতে নেই, আর একটা ট্রেন তো আছেই। রঘু বলল, চলো দিদিমণি, যদি ওটাও হঠাৎ ছেড়ে দেয়। ওরা এবার জোরে পা চালালো 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। হঠাৎ দীপু মুখ ফিরিয়ে দেখল ওদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে সেই খাকি প্যান্ট আর হলদে গেঞ্জি পরা লোকটা। এই ট্রেনটায় বেশ ভিড়, মাঝামাঝি একটা কামরায় ঠেলে ঠুলে উঠে পড়ল ওরা। দীপুর ধারণা ছিল সকালবেলা বাইরে থেকে অনেক লোক কলকাতায় আসে, কিন্তু কলকাতা থেকেও বাইরে এত লোক যায়? একটা ট্রেনের কামরায় কত রকম মানুষ থাকে, কার যে কি কাজ তা কে জানে। বসবার জায়গা নেই, ওরা দাঁড়িয়েই আছে। রঘু ওরই মধ্যে এক জায়গায় চেপে চুপে বসে পড়ল। তারপর শরীর মোচড়াতে মোচড়াতে আরও খানিকটা জায়গা করে নেওয়ার পর ইরানিকে বলল, দিদি এসো না, এইখানে জায়গা আছে। ইরানি রাগ করে মুখ ঘুরিয়ে নিল। ট্রামে, বাসে বা ট্রেনে বসবার জন্য লোভ করা তার একদম পছন্দ হয় না। আরও লোক যদি দাঁড়িয়ে যেতে পারে তাহলে সেও নিশ্চয়ই পারবে। খাকি প্যান্ট পরা লোকটা ওদের খুব কাছেই দাঁড়িয়ে আছে। দীপু একবার লোকটিকে আপাদমস্তক দেখছে আর ইরানের দিকে চোখ সরু করে তাকাচ্ছে। লোকটা পান চিবিয়ে চলেছে আপন মনে, ঠোঁট দুটো টকটকে লাল। একটু বাদে সে একটা দেশলাই কাঠি বার করে কান খোঁচাতে লাগলো। 2টো স্টেশন ছাড়িয়ে যেতেই কামরাটা অনেকটা ফাঁকা হয়ে গেল, বসবার জায়গা পেয়ে গেল সবাই। রঘু একটা জানলার কাছে বসেছে। দীপুর পাশে বসেছেন এক মারোয়ারি ভদ্রলোক, কপালে চন্দনের ফোঁটা কাটা। তিনি মাঝে মাঝেই চোখ বুজে ফেলছেন।
খাকি প্যান্ট পরা লোকটি বসেছে উল্টো দিকের বেঞ্চে। মাঝে মাঝেই দীপুর সঙ্গে তার চোখাচোখি হয়ে যাচ্ছে, আর দীপু চোখ ফিরিয়ে নিচ্ছে। এতক্ষণ ধরে লোকটিকে দেখবার পর দীপুর ধারণা হয়েছে লোকটি ঠিক সাধারণ রেলযাত্রী নয়, কি যেন একটা মতলব ভাবছে মনে মনে। ইরানি ঠিকই আন্দাজ করেছিল, কামরায় এত লোক থাকতে ওই লোকটি শুধু যেন দীপু আর ইরানির দিকেই নজর রাখছে সর্বক্ষণ। কি চায় ও? উল্টো দিকের কোণের দিকে বসে আছে 4-5 জন এক বয়সী যুবক, মনে হয় কলেজের ছাত্র, কিন্তু কারোর হাতেই বই খাতা নেই। 4-5 জন কলেজের ছেলে একসঙ্গে থাকলেই সাধারণত চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে। এরা কিন্তু একদম চুপচাপ, প্রত্যেকেই যেন খুব গভীর চিন্তায় নিমগ্ন। কামরাটিতে আর কয়েকজন লোক রয়েছে, তারা যে কে কি করে তা দীপু আন্দাজ করতে পারল না। ট্রামে, বাসে, ট্রেনে, সিনেমা হলে সব সময় এই রকম কিছু সাদা মাটা লোক থাকে। ধুতি পাঞ্জাবি পরা মোটা সোটা এক ভদ্রলোক তার খুব রোগা বউকে নিয়ে বসেছে এক পাশে। ওদের সঙ্গে 4টি ছেলে মেয়ে। সবচেয়ে ছোট ছেলেটির বয়স 3-4 বছর। সে খুব দুরন্ত। সে বারবার দরজার কাছে চলে যাচ্ছে, আর তার বাবা বকে উঠছেন, এই আবার আবার ওদিকে যাবিনি, যাবিনি বলছি। এই ঝিঙে, ওকে ধরে এনে গাঁটটা মারতো। বড় একটি ছেলে গিয়ে তার ছোট ভাইকে ধরে আনছে। ওই বড় ছেলেটির নাম ঝিঙে। ওই নামটা দীপু যতবারই শুনছে ততবারই তার হাসি পাচ্ছে। ওই ছেলেটার নাম ঝিঙে রাখা হয়েছে কেন? ও কি ঝিঙের মতন দেখতে, না ঝিঙে খেতে ভালোবাসে? খাকি প্যান্ট হঠাৎ দীপুকে জিজ্ঞেস করলো, এটা কি মেন লাইনের গাড়ি না কড লাইনের? দীপু এই প্রশ্নটার মানেই বুঝতে পারল না। পাশ থেকে একজন বলল, মেন লাইন। লোকটি আবার জিজ্ঞেস করল, এ গাড়ি মেমারিতে থামবে? পাশের লোকটি ঘাড় নেড়ে বলল, হুম। দীপু ইরানির দিকে তাকালো। এই লোকটাও মেমারিতে নামবে? অথবা লোকটা কি জেনে গেছে যে দীপুদেরও ওখানেই নামার কথা? কি করে জানল? এক হতে পারে দিদি যখন টিকিট কাটছিল তখন লোকটা পাশে দাঁড়িয়ে দেখেছে। লোকটি এবার দীপুকে জিজ্ঞেস করল, কলকাতায় তোমরা কোথায় থাকো ভাই? উত্তর দেওয়ার আগে দীপু দিদির দিকে তাকালো। ইরানির মুখে রাগ রাগ ভাব। অচেনা লোকের সঙ্গে কথা বলা সে একদম পছন্দ করে না। ভুরু কাঁপিয়ে সে দীপুকে বুঝিয়ে দিল যে কথা বলার দরকার নেই। কিন্তু একটা লোক একটা কথা জিজ্ঞেস করে মুখের দিকে তাকিয়ে আছে, এই অবস্থায় উত্তর না দিয়ে চুপ করে থাকা যায় কি করে? কোনো রকমে এড়িয়ে যাবার চেষ্টা করে দীপু বলল, লেকের কাছে। লোকটি বলল, বালিগঞ্জ লেক? তার কোন দিকে? ট্রেনটা তখনই একটা স্টেশনে থামল। ইরানি অমনি বলল, দীপু বাদাম কিনে আনতো। দীপু উঠে চলে গেল দরজার দিকে, কিন্তু ট্রেনটা থামতে না থামতেই 2জন লোক অনেক মালপত্র নিয়ে উঠতে লাগলো কম্পার্টমেন্টে। 5-6খানা কাপড়ের বোচকা। তার ফলে দীপু দরজার কাছে পৌঁছতেই পারল না। বাদাম কেনাও হলো না, তার আগেই ছেড়ে দিল ট্রেন। খাকি প্যান্ট পরা লোকটা এরই মধ্যে জানলা দিয়ে লম্বা হাত বাড়িয়ে 1 ঠোঁয়া বাদাম কিনে ফেলেছে। চলন্ত ট্রেনের সঙ্গে ছুটে ছুটে দাম আদায় করে নিল বাদামওয়ালা। লোকটি নিজের সিটে ফিরে এসে ঠোঁয়াটা দীপুদের দিকে এগিয়ে দিয়ে হাসতে হাসতে বলল, তুমি পারলে না তো? কায়দা জানতে হয় বুঝলে, এই নাও। ইরানি মুখ ফিরিয়ে নিয়েছে। দীপুর খুব লজ্জা করতে লাগলো। একজন লোক বাদাম খাওয়াতে চাইলে কি না বলা যায়? অথচ অজানা অচেনা লোকের কাছ থেকে কিছু খাওয়াও উচিত নয়। দীপু বলল, না না, আপনি খান না। খাকি প্যান্ট বলল, আরে খাও না, তুমি তো বাদাম কিনতেই চেয়েছিলে। প্রায় জোর করেই লোকটি কিছু বাদাম ঢেলে দিল দীপুর কোলের ওপর। কামরার উল্টো দিকে খানিকটা জায়গা খালি ছিল। ইরানি উঠে গিয়ে সেখানে বসল। তারপর ডাকলো, দীপু এদিকে চলে আয়। বাদামগুলো ফেলে চলে যাওয়া যায় না। দীপু সেগুলো মুঠো করে নিয়ে গেল। ইরানি বলল, খেতে হবে না, ওগুলো ফেলে দে। দীপু হাসল। দিদির বড্ড বেশি বেশি রাগ। চিনে বাদামগুলো কি দোষ করেছে? খোসা ছাড়িয়ে চিনে বাদাম খেতে হয়,
এতে তো আর কেউ বিষ মিশিয়ে দিতে পারে না। ইরানি ফিস ফিস করে বলল, ওই লোকটা আমাদের সঙ্গে ভাব জমাবার চেষ্টা করছে কেন? আমি প্রথম থেকেই বলেছি না ও বাজে লোক। দীপু বলল, ওই লোকটাও মেমারিতে নামবে। ইরানি বলল, নাবুক, তুই ওর সঙ্গে কথা বলবি না। একটু ভাব করলেই ও ভুলিয়ে ভালিয়ে আমাদের অন্য কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করবে। দীপু বলল, চেষ্টা করলেই হলো, আমাদের কি বাচ্চা পেয়েছে নাকি? এই সময় রঘু এদিকে এসে পড়তেই দীপু তাকে অর্ধেক বাদাম দিয়ে দিল। রঘু বলল, দিদি, আমরা দুপুরে খাবো কোথায়? গায়ে পৌঁছতে তো অনেক বেলা হয়ে যাবে। ইরানি বলল, তোর এর মধ্যেই খাওয়ার চিন্তা? রেল স্টেশনে যা পাই তাই খেয়ে নেব। এমনিতে কোনো কারণ নেই, তবু হঠাৎ দীপু শরীরে একটা কাঁপুনি লাগলো। এরকম তার হয় মাঝে মাঝে। এটা ঠিক ভয়ের কাঁপুনি নয়। দীপুর মনে হলো এক্ষুনি এই রেলের কামরায় একটা কিছু ঘটবে, একটা ভয়ঙ্কর কিছু। কি সেটা? অ্যাক্সিডেন্ট? লাইন থেকে ছিটকে বেরিয়ে গিয়ে ট্রেনটা উল্টে যাবে? উল্টো দিক থেকে আর একটা ট্রেন এসে ধাক্কা মারবে? তাহলে তো এক্ষুনি ট্রেনটা থামানো দরকার। চেন টানলে ট্রেন থামে, দীপু শুনেছে। কোথায় চেন? দিদিকে বলতে হবে কথাটা, কিন্তু দিদি যদি বিশ্বাস না করে? কিন্তু একটা কিছু যে ঘটবেই তাতে কোনো সন্দেহ নেই। হঠাৎ তার শরীরে কাঁপুনি লাগলেই একটা না একটা কিছু হয়ই। দীপু কামরার লোকগুলোর মুখের দিকে একবার তাকালো। খাকি প্যান্ট পরা লোকটি এক মনে বাদাম চিবিয়ে যাচ্ছে। মারোয়ারি ভদ্রলোকটি ঘুমোচ্ছেন। কেউ কেউ কাগজ পড়ছে। এক কোণের সেই 4-5 জন এক বয়সী যুবক চুপ করে চেয়ে আছে বাইরের দিকে। ট্রেনটা এখন ছুটছে খুব জোরে। এই লোকগুলো কেউ জানে না যে একটু বাদেই ভয়ঙ্কর কিছু একটা ঘটে যাবে। দীপু বলল, দিদি, চেন টেনে ট্রেন থামালে কি ফাইন হয়? ইরানি বলল, হ্যাঁ, ওই দেখ না, লেখা আছে। দীপু বলল, কিন্তু সত্যি যদি খুব দরকার হয় তাহলেও কি ফাইন করবে? দিদি, আমার মনে হচ্ছে এক্ষুনি ট্রেনটা থামানো দরকার। ইরানি দীপুর মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, ট্রেন থামানো দরকার কেন? কি বলছিস পাগলের মতন? শরীরে আর একবার ঝাঁকুনি লাগতেই দীপু উঠে দাঁড়িয়ে বলল, এক্ষুনি, আর সময় নেই। দীপু তার কথাটা শেষ করতে পারল না। তার মধ্যেই সে 5 জন যুবক একসঙ্গে উঠে দাঁড়ালো। তাদের মধ্যে একজন কড়া গলায় চেঁচিয়ে বলল, যে যেখানে বসে আছো সে সেখানেই থাকো, কেউ নড়বে না, সাবধান। সেই যুবকটির হাতে একটা রিভলভার। 2 জন ছেলে দৌড়ে এসে দাঁড়ালো দুটো দরজার সামনে। তাদের হাতে খোলা ছুরি। আর 2 জন দাঁড়ালো কামরার দুপাশে। রিভলভার হাতে ছেলেটি ঠিক মাঝখানে দাঁড়িয়ে বলল, কেউ উঠে দাঁড়াবে না, যে যেখানে আছো বসে থাকো। টাকা পয়সা যার কাছে যা আছে বার করে দাও চটপট, তাহলে কারুর গায়ে আঁচড় লাগবে না। দীপু বুঝল এরা ট্রেন ডাকাত। খবরের কাগজে মাঝে মাঝে এদের কথা থাকে। আগে তো এদের দেখে কিছুই বোঝা যায়নি, মনে হয়েছিল কলেজের ছাত্র। দীপুর ধারণা ছিল ডাকাতদের চেহারা খুব সাংঘাতিক হয়, তাদের মোটা মোটা গোঁফ থাকে। এদের একজনেরও গোঁফ নেই। লোকেরা সবাই পকেট থেকে টাকা কড়ি বার করে দিচ্ছে। একজন ভদ্রমহিলা কুই কুই করে কান্নার আওয়াজ বার করছেন। 2 জন ডাকাত একটা রেশন ব্যাগে ভরে নিচ্ছে সব। খাকি প্যান্ট পরা লোকটি পকেট থেকে 5টা টাকা বের করে বলল, আমার কাছে মাত্র এই একটা নোটই আছে, এটাও নেবে? একজন ডাকাত বলল, তোর হাতে ঘড়ি আছে, খুলে দে। খাকি প্যান্ট পরা লোকটা বলল, ঘড়ি? এটা আমার ঘড়ি নয়, আমার এক বন্ধুর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি। রিভলভারধারী ডাকাতটি মুখ ফিরিয়ে ধমক দিয়ে বলল, কথা বলে দেরি করিয়ে দিচ্ছিস, মাথার খুলি উড়িয়ে দেবো, শিগগির দে। খাকি প্যান্ট পরা লোকটা মুখ কাচুমাচু করে ঘড়িটা খুলে দিল। তার হাত থেকে 5 টাকার নোটটাও কেড়ে নিল একজন। মারোয়ারি ব্যবসায়ীটির মুখখানা একেবারে শুকিয়ে গেছে। তিনি 2 পকেট থেকে বার করে দিলেন কয়েক তারা নোট। রিভলভারধারী বলল, আরও টাকা আছে, বার করো।
মারোয়ারি ভদ্রলোকটি বলল, আর নেহি হ্যাঁ, সব কুছ দে দিয়া। ডাকাতটি বলল, চালাকি পেয়েছো আমাদের সঙ্গে? মরতে চাও? কোমরের গেজেতে বাঁধা আছে, ওটা কি? জামাটা তোলো। একজন জোর করে তার জামাটা তুলে টেনে বার করলো 2 টাকার থলে। মারোয়ারি ভদ্রলোক হাপুস নয়নে কেঁদে উঠলেন। দীপুদের যাওয়া আসার খরচ দেওয়া হয়েছে ইরানির কাছে। ইরানি সেটা রেখেছে একটা ছোট ব্যাগে। ইরানি ব্যাগটা বার করে কোলের ওপর রেখেছে। দীপু তাকালো দিদির দিকে। দিদি খুব রাগী, কিন্তু ডাকাতদের সঙ্গে ঝগড়া করলে ওরা পট করে ছুরি চালিয়ে দেবে কিংবা গুলি করবে। যারা খুব নিষ্ঠুর তারাই তো ডাকাত হয়। খাকি প্যান্ট পরা লোকটা পর্যন্ত বাধা দিতে সাহস পেল না। একজন ডাকাত ইরানির সামনে দাঁড়াতেই ইরানি ব্যাগটা হাতে উঁচু করে ধরল। রিভলভারধারী ডাকাতটি বলল, ওর কাছ থেকে নিতে হবে না, আমরা মেয়েদের জিনিস নিই না। একটু দূরে যে ভদ্রমহিলা কুই করে কাঁদছিলেন, তিনি এই কথা শুনে কান্না থামিয়ে ড্যাব ড্যাব করে তাকালেন। ইরানি কিন্তু এই কথা শুনে খুশি হয়নি মনে হলো। দরজার কাছে যে ডাকাতটি দাঁড়িয়েছিল সে চেঁচিয়ে বলল, এই নাম্বার 3, চটপট কর না, স্টেশন এসে গেছে। দীপু তাকিয়ে দেখলেও কামরাটাতে 4 জন মহিলা আর 2 বাচ্চা মেয়ে আছে। ডাকাতরা কিন্তু তাদের কাছ থেকে সত্যিই কিছু নিল না। একজন মহিলা তার কান থেকে দুল খুলে ফেলেছিলেন। একজন সেটার দিকে তাকিয়ে বলল, আসল সোনা না ঝুটো? যাই হোক, দরকার নেই আমাদের, আমরা মেয়েদের জিনিস ছুঁই না। একজন ডাকাত এবারে এসে দাঁড়ালো দীপুর সামনে। দীপু তৈরি হয়েই ছিল। সে তার জমানো 6খানা আধুলি নিয়ে এসেছিল। প্যান্টের পকেটে হাতের মুঠোয় সেগুলো ধরা আছে। একজন ডাকাত বলল, এই খোকা, পকেটে কি আছে বার করো। দীপু হাত বার করার আগেই রঘু বলল, আমাদের কাছে কিচ্ছু নেই, সত্যি কিছু নেই গো। দীপু বলল, হ্যাঁ আমার কাছে আছে, এই যে দিচ্ছি। দীপু তার আদুলিগুলো ফেলে দিল ডাকাতদের থলিতে। সঙ্গে সঙ্গে ইরানি ছুটে এলো সেখানে। ডাকাতটির সামনে দাঁড়িয়ে তীব্র গলায় বলল, এর মানে কি? আপনারা মেয়েদের কাছ থেকে নেবেন না, অথচ ছোট ছেলেদের কাছ থেকে নিচ্ছেন কেন? ডাকাতটি ধমক দিয়ে বলল, বেশ করেছি, তুমি তোমার জায়গায় গিয়ে চুপ মেরে বসো। ইরানি বলল, না আমি যাব না, আমি জানতে চাই আপনারা ছেলেদের কাছ থেকে নিচ্ছেন, মেয়েদের কাছ থেকে নিচ্ছেন না কেন? ছেলেরা আর মেয়েরা কি আলাদা? ডাকাতটি বলল, আরে মোলজা, এ মেয়েটা কি পাগলি নাকি? মেয়েদের জিনিস না নিয়ে ছেড়ে এসেছি, তাও এরে তর্ক করতে এসেছে। ইরানি বলল, কেন মেয়েদের জিনিস ছেড়ে দেবেন? নিলে সবার কাছ থেকে নিতে হবে, আমার কাছ থেকেও নিন। রিভলভারধারী দূর থেকে বলল, এই 4 নম্বর, কি হয়েছে রে? দেরি করছিস কেন? 4 নম্বর বলল, এই মেয়েটা ঝুট ঝামেলা করছে। ইরানি তার হাতের ব্যাগটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আমি ডাকাতদের দয়া চাই না। সব কটা ডাকাত ইরানির দিকে ফিরে তাকিয়েছে। সেই মুহূর্তে একটা কাণ্ড হলো। খাকি প্যান্ট পরা লোকটা বিদ্যুৎ বেগে ছুটে এসে একটা লাথি কষালো রিভলভারধারীর হাতে। সেই রিভলভারটি ছিটকে গিয়ে কামড়ার ছাদে লেগে আবার মাটিতে পড়ার আগেই খাকি প্যান্ট পরা লোকটি লুফে নিল সেটি। রিভলভারটা উঁচু করে তুলে এসে বলল, এইবার? ডাকাতগুলো একেবারে ভ্যাবাচাকা খেয়ে গেল একটুক্ষণের জন্য। এরকম যে হতে পারে তারা তা কল্পনাই করতে পারেনি যেন। ট্রেনের গতিও কমে আসছে, একটু বাদেই স্টেশন এসে পড়বে। দরজার কাছে যে 2 জন দাঁড়িয়েছিল তারা লাফিয়ে পড়ল বাইরে। দীপুর ইচ্ছে করলো জানলা দিয়ে উকি মেরে দেখতে, নিশ্চয়ই ওদের পা ভেঙে গেছে। যে ডাকাতটির হাতে রেশনের থলিটি ছিল তার দিকে রিভলভারটি ঘুরিয়ে খাকি প্যান্ট পরা লোকটি বলল, তুমি একটুও নড়বে না চাঁদু, তুমি নড়লেই তোমায় গুলি করব। আমার ঘড়িটা এবারে ফেরত দাও তো। কামরার অনেক লোকজন এবারে একসঙ্গে উঠে দাঁড়ালো। ছুরি হাতে ডাকাত দুটো লাফিয়ে নেমে গেছে। বাকি 3 জনের কাছে এখন আর কোনো অস্ত্র নেই। কয়েকজন ধর ধর বলে ছুটে গেল তাদের দিকে। খাকি প্যান্ট পরা লোকটি টাকা ভর্তি রেশন ব্যাগটি কেড়ে নিয়েছে এর মধ্যে। একটা সিটের ওপর উঠে দাঁড়িয়ে সে চেঁচিয়ে বলল, শুনুন, আপনারা সবাই শুনুন, স্টেশন এসে গেছে। ডাকাতগুলোকে তো পুলিশের হাতে ধরিয়ে দিতে হবে ঠিকই,
টাকার থলিটা কি পুলিশের কাছে জমা দেব, না যার যার টাকা এখানেই ভাগ করে নেবেন? সবাই একসঙ্গে হট্টগোল করে বলে উঠল, না না, আমাদের টাকা এখনই ফেরত চাই। খাকি প্যান্ট পরা লোকটি বলল, এই দেখুন, আমি শুধু আমার ঘড়িটা আর এই 5 টাকার নোটটা নিলুম, বাকি টাকার বিলি ব্যবস্থা অন্য কেউ করুন। মারোয়ারি ভদ্রলোক বলল, আমাকে দিন, আমার বেশি রুপয়া আছে, আপ তো কামাল কার দিয়া। আরও অনেকে প্রশংসা করতে লাগলো খাকি প্যান্ট পরা লোকটির। কেউ কেউ তার হাত ধরে ঝাঁকুনি দিতে লাগলো। লোকটি লজ্জা লজ্জা মুখে বলল, আমাকে ধন্যবাদ দিচ্ছেন কেন? ওই মেয়েটির জন্যই তো সব হলো। ও ডাকাতদের সঙ্গে ঝগড়া করতে গেল বলেই তো ডাকাতরা অন্যমনস্ক হয়ে পড়েছিল। ওরকম সাহসী মেয়ে আমি তো আগে কখনো দেখিনি। ইরানি নিজের ব্যাগটা কুড়িয়ে নিয়ে একটা জানলার কাছে বসেছে। এইসব কথা সে গ্রাহ্যও করল না, তাকিয়ে রইল বাইরের দিকে। ট্রেনটা একটা স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকছে। খাকি প্যান্ট পরা লোকটি উল্টো দিকের দরজার কাছে এসে বলল, আপনারা পুলিশের হাতে ওই ছেলেগুলোকে তুলে দিন, আমি একটু পরে আসছি। তারপর ইরানির দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ, আবার দেখা হবে। বলেই সে লাফিয়ে নেমে গেল লাইনে। ট্রেনটা এখনো একেবারে থামেনি। দীপু দেখল লোকটি নেমেই দৌড়ে যাচ্ছে উল্টো দিকে, রিভলভারটা পকেটে ভরে ফেলেছে। এই লোকটিও কি তবে পালালো? না হলে রিভলভারটা সঙ্গে নিয়ে গেল কেন? ট্রেন থামবার পর শুরু হলো এক ঝঞ্ঝাট। প্রথম কিছুক্ষণ চলল চেঁচামেচি, হুড়োহুড়ি। কিছু লোক অনেকক্ষণ বাদে সাহস পেয়ে ডাকাত ছেলেগুলোকে চটাপট করে মারতে শুরু করেছে। এর মধ্যে এসে পড়ল পুলিশ। একজন যাত্রী অভিযোগ করল যে ডাকাতরা তার কাছ থেকে 300 টাকা নিয়েছিল, কিন্তু থলি থেকে সে ফেরত পেয়েছে মাত্র 125 টাকা। অন্য একজনকেও বেশি নিয়েছে। সবাই একসঙ্গে মিলে ঘটনার বর্ণনা দিতে গেল বলে কারোর কথাই ঠিক বোঝা গেল না। তারপর এলেন পুলিশের বড় কর্তাগোছের একজন। তিনি ধমক দিয়ে সবাইকে থামিয়ে দিয়ে বললেন, কেউ কথা বলবেন না, আমি যাকে জিজ্ঞেস করব শুধু তিনি তার উত্তর দেবেন। তারপর একে একে জিজ্ঞেস করে তিনি পুরো ঘটনাটি জেনে নিলেন। এবার তিনি জানতে চাইলেন, সেই লোকটি কোথায় গেল, সেই বীর পুরুষটি? রিভলভারটাই বা কোথায়? একজন জানালো যে সেই লোকটি রিভলভার নিয়ে নেমে গেছে একটু আগে। পুলিশের বড় কর্তা বললেন, সে কি, সে চলে গেল? আপনারা কেউ কিছু বললেন না? সে কোথায় গেল, কেন গেল? পুলিশের সঙ্গে কথা না বলে এরকম ভাবে চলে যাবার মানে কি? দুজন লোক ইরানির দিকে আঙুল দেখিয়ে বলল, সেই লোকটির সঙ্গে ওই মেয়েটির চেনা আছে, ওই মেয়েটি বলতে পারবে সে কোথায় গেল। ইরানি সঙ্গে সঙ্গে বলল, না তো, আমি তো তাকে চিনি না, আগে কোনো দিনও দেখিনি। এবারে আরও কয়েকজন পুলিশ সাহেবকে বলল, হ্যাঁ স্যার, ওরা সেই লোকটিকে চেনে, একসঙ্গে কামরায় উঠেছে, ওরা কথা বলছিল নিজেদের মধ্যে, লোকটা বাদাম কিনে খাওয়ালো ওদের। পুলিশের বড় কর্তা ইরানির কাছে এসে বললেন, সত্যিকারের কি হয়েছিল বলো তো বোনটি? লোকটির সঙ্গে তোমার কতদিনের চেনা? দীপু এবার দিদির সাহায্যের জন্য এগিয়ে এসে বলল, এ আমার দিদি, আমরা খাকি প্যান্ট পরা লোকটিকে চিনি না, উনি বাদাম কিনে আমাদের খেতে বলেছেন। একজন লোক বলল, স্যার, আমি নিজের কানে শুনেছি লোকটা নেমে যাওয়ার সময় এই মেয়েটিকে বলেছে আবার দেখা হবে। পুলিশ অফিসার ভুরু কুচকে বললেন, গোলমেলে ব্যাপার, ট্রেন তো বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখা যায় না। ইরানির দিকে ফিরে তিনি বললেন, তোমাদের এই ট্রেনে যাওয়া হবে না, একটু নামতে হবে, যে তোমাদের কাছ থেকে একটা স্টেটমেন্ট লিখিয়ে নিতে হবে। ইরানি আপত্তি জানাতেও কোনো লাভ হলো না। পুলিশ অফিসারটি ইরানির পিঠের কাছে হাত দিয়ে কড়া গলায় বললেন, চলো চলো, দেরি করে লাভ নেই, তোমাদের এখন ছাড়া যাবে না। কামরার বাইরে প্ল্যাটফর্মে দারুণ ভিড় জমে গেছে। অনেকেই জানে না আসল ব্যাপারটা কি হয়েছে। পুলিশ অফিসারের পাহারায় ইরানিকে কামরা থেকে নামতে দেখে দু একজন চেঁচিয়ে উঠল, মেয়ে ডাকাত, মেয়ে ডাকাত। দীপু, ইরানি আর রঘু প্ল্যাটফর্ম দিয়ে হাঁটতে লাগলো পুলিশের সঙ্গে, আর তাদের পিছনে জমতে লাগলো বিরাট ভিড়। দীপুর লজ্জা করতে লাগলো খুব। ইরানি
রাগ রাগ ভাব করে থুতনি উঁচু করে আছে। ওদের নিয়ে যাওয়া হলো স্টেশন মাস্টারের অফিসের ভেতর দিয়ে আর একটা ছোট ঘরে। বাইরের ভিড় আটকানোর জন্য পুলিশ দাঁড় করিয়ে দেওয়া হলো। অফিসারটি বললেন, বসো বসো, তোমরা ভয় পাওয়ার কিচ্ছু নেই। ইরানি ঝাঁজের সঙ্গে বলল, আমরা ভয় পেতে যাব কেন? আমরা কি কোনো দোষ করেছি? আমরা একটা জরুরি কাজে যাচ্ছি, আপনি অন্যায়ভাবে আমাদের দেরি করিয়ে দিচ্ছেন। অফিসারটি বাঁ দিকের ভুরুটা অনেকখানি উঁচু করে তাকালেন ইরানির দিকে, তারপর বললেন, ভালো ভালো, ভয় না পাওয়াই তো ভালো। তারপর তিনি রঘুর দিকে ফিরে বললেন, আগে তুমি বলো তো ঠিক কি কি ঘটেছিল ট্রেনের মধ্যে। দীপু একটু ঘাবড়ে গেল। রঘুটা একদম সত্যি কথা বলে না, সবসময় ও বানিয়ে বানিয়ে কথা বলতে ভালোবাসে, কিন্তু পুলিশের কাছে মিথ্যে কথা বলা উচিত নয়। রঘু বলল, ওই যে খাকি প্যান্ট পরা লোকটা, ও আমাদের চিনে বাদাম খাওয়ালো, তারপর দীপু দাদাকে বলল, তোমরা যেখানে যাবে আমিও তো সেখানে যাচ্ছি, বেশ একসঙ্গে যাওয়া যাবে। প্রথমে যখন ডাকাতরা চেঁচামেচি শুরু করে তখন কিন্তু লোকটা ভয় পেয়েছিল, কিচ্ছু বলেনি, হাত থেকে ঘড়ি খুলে দিয়েছে। তারপর আমাদের দিদিমণি যখন ডাকাতের সর্দারের গালে এক চড় মারল। ইরানি বলল, মোটেই আমি চড় মারিনি। অফিসার ইরানিকে বললেন, বাধা দিও না, তোমার কথা পরে শুনবো। হ্যাঁ, তারপর বলো, তোমার দিদিমণি ডাকাতের সর্দারকে চড় মারল, তারপর? ইরানি আবার বলল, বলছি তো আমি মারিনি। অফিসারটি এবার প্রচণ্ড ধমক দিয়ে বললেন, ডোন্ট ইন্টারাপ্ট, বেশি কথা বললে তোমাদের সবাইকে লক আপে পুরে দেব। রঘু বলল, দিদিমণি চড় মারেনি, হাতের ব্যাগটা ছুঁড়ে মেরেছিল। ইরানি কটমট করে রঘুর দিকে তাকিয়ে রইল। অফিসারটি রঘুকে জিজ্ঞেস করলেন, খাকি প্যান্ট পরা লোকটাকে তোমরা আগে থেকেই চিনতে? রঘু বলল, ট্রেনে ওঠার আগে তো, হ্যাঁ, হাওড়া প্ল্যাটফর্মে ও আমাদের সঙ্গে কথা বলেছিল, দিদিমণি তখন বলেছিল লোকটা ভালো না। তোমরা যেখানে যাচ্ছ ওই লোকটাও সেখানে যাচ্ছে, তবে ও আগেই নেমে গেল কেন? কি জানি, ও বোধহয় ভুল করে কিছু ফেলে এসেছে। তোমরা বর্ধমানের কোন গ্রামে যাচ্ছ? যে গ্রামে জ্যাঠাবাবু থাকেন। সে গ্রামের নাম কি? তা আমি জানি না, জ্যাঠাবাবুর বাড়ির সামনে দুটো তাল গাছ আছে। এই সময় আর একজন পুলিশ অফিসার এলেন। মনে হয় ইনি আরও বড় পুলিশ, বেশ ফর্সা আর লম্বা, মাথা চুল কাঁচা পাকা। তিনি এসে জিজ্ঞেস করলেন, কি কেসটা কি? আগের অফিসারটি বললেন, স্যার, কেসটা বেশ পিকিউলিয়ার, চোরের ওপর বাটপাড়ির মতন। বর্ধমান লোকালে একদল ছিচকে ডাকাত যাত্রীদের সব টাকা কড়ি কেড়ে নিচ্ছিল। একটা লোক আবার সেই ডাকাতদের ঘায়েল করে তাদের রিভলভার কেড়ে নিয়ে মাঝপথে সটকে পড়েছে। অন্যদের কথা শুনে বোঝা যাচ্ছে যে সেই সেকেন্ড লোকটাকে এই ছেলেমেয়েরা চিনত। ইরানি জোর গলায় বলল, ইনি ভুল বুঝেছেন, আমরা বারবার বলেছি যে সেই লোকটাকে আমরা আগে কখনো দেখিনি। সেই লোকটা নামবার সময় বলে যায়নি যে তোমাদের সঙ্গে আবার দেখা হবে? তা বলতে পারে, কিন্তু তার জন্য কি আমরা দায়ী? আমরা লোকটাকে চিনি না। যে লোক রিভলভার নিয়ে পালিয়ে যায় সে অতি ডেঞ্জারাস লোক। দ্বিতীয় পুলিশ অফিসারটিকে দেখেই দীপুর মনে হয়েছিল ইনি ভালো লোক, ইনি তাদের বেশিক্ষণ আটকে রাখবেন না। ঠিক তাই হলো। তিনি আর দু একটা কথা শুনেই বললেন, সেই লোকটা পালিয়ে গেছে, তা এদের শুধু শুধু দেরি করিয়ে দিয়ে লাভ কি? এক্ষুনি আর একটা ট্রেন আসছে না, তাতে এদের তুলে দাও। বাইরে তখনও অনেক লোক দাঁড়িয়ে আছে। দীপুরা বেরিয়ে আসার পরই অনেকে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে ভাই, কি হলো, পুলিশ কি বলল? কারুর কথার কোনো উত্তর না দিয়ে ভিআইপিদের মতন গম্ভীর মুখে হাঁটতে লাগলো ওরা। একটা ট্রেন
তক্ষুনি স্টেশনে এসে দাঁড়াতেই উঠে পড়ল সঙ্গে সঙ্গে। এই ট্রেনে বেশ ভিড়, বসবার জায়গা নেই। ওরা নিজেদের মধ্যে কথা বলার কোনো সুযোগ পেল না। প্রতিটি স্টেশনে ট্রেন থামতেই দীপু উঁকি মেরে দেখে নিতে লাগলো নামটা। 20 মিনিটের মধ্যেই ওরা পৌঁছে গেল মেমারিতে। প্ল্যাটফর্মে পা দিয়েই ইরানি বলল, রঘু, তুই বাড়ি ফিরে যা, তোকে পয়সা দিয়ে দিচ্ছি। এরপরে যে ট্রেন আসবে তাতে তুই চলে যাবি। রঘুর মুখ শুকিয়ে গেল। সে বলল, কেন, আমি কি করলুম? মা আমাকে থাকতে বলেছেন আপনাদের সঙ্গে। ইরানি বলল, না, আমি তোকে সঙ্গে নিতে চাই না। তুই একটা মিথ্যেবাদী, পাজি কোথাকার। তুই কেন বললি আমি ডাকাতদের চর মেরেছি? তোর জন্য লোকের কাছে আমাকে অপমান সইতে হবে? দীপু জানে ওই যে পুলিশ অফিসারটি দিদিকে ধমক দিয়েছিলেন, দিদি সে অপমান কিছুতে ভুলবে না। সব রাগ এখন রঘুর ওপর পড়বে। দীপু বলল, এই রঘু, তুই হাত জোর করে বল যে আর কোনো দিন মিথ্যে কথা বলবি না। রঘু তক্ষুনি হাত জোর করে সে কথা বলল, কিন্তু ইরানি তাতেও মানতে চায় না। সে বলল, না, আমি ওকে কিছুতেই নেব না। আমি আর কোনো দিনও ওর মুখ দেখতে চাই না। দীপু বলল, দিদি, এখানে দেরি করলে যদি বাস না পাই? এমনিতেই কত দেরি হয়ে গেছে, শিগগির চলো। স্টেশনের বাইরে একটা বাস গজরাচ্ছে, এক্ষুনি ছাড়বে। ওরা দৌড়ে গিয়ে বাসটায় উঠে পড়ল। সঙ্গে সঙ্গে সেটা চলতে শুরু করতেই ইরানি বলল, এটা ঘোড়াডাঙ্গা যাবে তো? ভুল বাসে উঠিনি তো? বাসের কন্ডাক্টর বলল, হ্যাঁ, ঘোড়াডাঙ্গা যাবে, তবে একটু ঘুর পথে যাবে। একটু আগেই একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে তো, রাস্তা আটকে আছে। দীপুর মাথার মধ্যে একটা ঝিলিক দিয়ে উঠল। একটু আগে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে? কত আগে? কোন বাস? এই বাসে সব লোক সেই দুর্ঘটনা নিয়েই আলোচনা করছে। 40 মিনিট আগে যে ট্রেনটা এসেছিল সেই ট্রেনের যাত্রীদের নিয়ে যাচ্ছিল বাসটা। 5 মিনিট যেতে না যেতেই ব্রেক ফেল করে একটা লরিকে ধাক্কা মেরেছে। মারা গেছে 5 জন, আর হাত পা ভেঙেছে কতজনের তার ঠিক নেই এখনো। দীপু ইরানের দিকে তাকালো। আগের ট্রেনেই ওদের আসার কথা ছিল, ওরা সেই বাসেই উঠত। তাহলে এতক্ষণে ওদের কি অবস্থা হতো কে জানে। পুলিশ অফিসারটি আগে ট্রেন থেকে ওদের নামিয়ে নিয়ে মহা উপকারই করেছে। আসল উপকার করেছে খাকি প্যান্ট পরা লোকটা। সে নেমে যাওয়ার সময় বলে গিয়েছিল আবার দেখা হবে, সেই জন্যই তো এত কাণ্ড হলো। দীপুর দৃঢ় ধারণা হলো ওই লোকটির সঙ্গে শিগগিরই আবার দেখা হবে। রঘু বলল, আমরা জোর বেঁচে গেছি, তাই না দিদিমণি? ইরানি যেন কোনো কিছুতেই ভয় পায় না। সে খানিকটা বিরক্তভাবে বললে, এসব কি ঝঞ্ঝাট হচ্ছে রে বাবা? বাড়ি থেকে বেরোবার পর একটার পর একটা গন্ডগোল। এখন ভালোই ভালোই পৌঁছতে পারলে হয়। বাসটা বড় রাস্তা ছেড়ে একটা সরু রাস্তা ধরে চলতে লাগলো। দুপাশের গাছপালা এসে জানলায় লাগছে। পুকুর ধার দিয়ে পুরনো মন্দিরের গা বেয়ে এঁকে বেঁকে চলে গেছে পথটা। ওরা জায়গা পেয়েছে বাসের একধারে পেছনের সিটটাতে। মাঝে মাঝেই ওদের লাফিয়ে উঠতে হচ্ছে, তবু দীপু চমৎকার লাগছে। অন্য দিনগুলো তো সব প্রায় একরকম কাটে, কিন্তু আজকের দিনটাতে কত রকম ঘটনা। ট্রেনে ডাকাতি দেখার সুযোগ কজনের হয়, তারপর পুলিশের জেরা। দ্বিতীয় পুলিশ অফিসারটি না এলে তাদের কি আজ ওখানেই আটকে থাকতে হতো, জেলখানার মধ্যে? তাহলে মন্দ হতো না, একটা জেলখানা দেখা হয়ে যেত। ঠিক আগের বাসটাতেই অ্যাক্সিডেন্ট। মরে যাওয়া চেয়েও খারাপ হলো হাত পা ভেঙে বেঁচে থাকা। দীপু খুব মন দিয়ে জ্যাঠামশাইয়ের বাড়িটা কল্পনায় দেখবার চেষ্টা করলো। হ্যাঁ, বাড়িটাকে সে দেখতে পাচ্ছে। 2টো তাল গাছ, তারপর পেয়ারা বাগান, এক পাশে বেগুনের ক্ষেত আর এক পাশে পুকুর। কিন্তু জ্যাঠামশাইকে তো দেখা যাচ্ছে না। কোথায় গেলেন তিনি? ঘোড়াডাঙ্গা, ঘোড়াডাঙ্গা! কন্ট্রাক্টরের চিৎকার শুনে চমকে উঠল দীপু।
ওরা পৌঁছে গেছে। তাড়াতাড়ি বাস থেকে নেমে পড়ল তিনজন। এবার গরুর গাড়ি চেপে যেতে হবে, কিন্তু যেখানে তারা বাস থেকে নামলো সেটা একটা হাটতলা। আজ হাটবার নয়, তাই চারদিক একেবারে খাঁ খাঁ করছে। গরুর গাড়ি নেই একটাও, শুধু একটা চায়ের দোকান খোলা আছে। দীপু চায়ের দোকানে গরুর গাড়ির খোঁজ করতে গেল। বাইরের টুলে বসেছিল দুজন লোক। তারা বলল, আজ আর গরুর গাড়ি পাওয়ার কোনো আশা নেই, হাটপাত ছাড়া অন্যদিন গরুর গাড়ি থাকে না। তারপর তারা জিজ্ঞেস করলো, তোমরা কার বাড়িতে যাবে ভাই? দীপু জ্যাঠামশাইয়ের নাম বলল। লোক দুটি চোখ বড় বড় করে তাকালো। তারপর বলল, পেয়ারা বাগানের রামবাবু তো? তিনি তোমার জ্যাঠামশাই? কিন্তু তাকে তো কদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখতে দেখতে দীপুদের চারপাশে আবার একটা ভিড় জমে গেল। গ্রামের লোকেদের তো অফিসে যেতে হয় না, তাই দুপুরের দিকেও অনেক লোক এমনি এমনি ঘুরে বেড়ায়। তারা এসে বলতে লাগলো, কি হয়েছে, কি হয়েছে? রামবাবুকে খুঁজছে? ইস, কি যে হলো, অমন ভালো মানুষটা কোথায় যে গেল? একজন মোটা সোটা মোড়ল মতন চেহারার লোক বলল, সে যে গত সোমবারে বাজ পড়ল ওনার বাগানে, পেয়ারা গাছগুলো পুড়ে গেল, সেই দুঃখেই রামবাবু কোথায় চলে গেলেন। বড় সাধের পেয়ারা বাগানখানা ছিল ওনার। আর একজন ধুতি পরা খালি গা লোক বলল, বাজ মানে কি? ওরে বাপরে, বাপের জন্মে অমন বাজ পড়া দেখিনি। পুকুরের জল পর্যন্ত শুষে নিয়েছে, আমি দেখতে গেছলুম। দীপু বাজ পড়ার ব্যাপারটা ঠিক বুঝতে পারছে না। বর্ষাকালে আকাশে বিদ্যুৎ চমকায়, তারপর মেঘে মেঘে গুরুম দারাম আওয়াজ হয়। কেন এরকম হয় তা দীপু জানে, কিন্তু আকাশের বিদ্যুৎ পুকুরের জল শুষে নেয় কি করে? বাজ কি কোনো জ্যান্ত জিনিস যে তার জল তেষ্টা পাবে? মোড়ল মতন লোকটি দীপুকে বলল, তোমরা এত দূরের পথ ঠেঙিয়ে এসেছ, খাওয়া দাওয়া হয়নি নিশ্চয়ই, চলো আমার বাড়িতে চলো, একটু জিরিয়ে নেবে। ইরানি একটু দূরে দাঁড়িয়ে আছে। দীপু একবার তার দিকে তাকিয়ে বলল, না, আমরা জ্যাঠামশাইয়ের বাড়িতেই আগে যাব। সে বাড়িতেও তো কেউ নেই, এই দুপুর রোদে সেখানে গিয়ে কি করবে? খাবে দাবে কোথায়? আমাদের গ্রামে এসেছো, না খাইয়ে তোমাদের কি ছাড়তে পারি? অন্য দু তিনজন লোক তা তো বটেই, তা তো বটেই বলে উঠল। দীপু জানে তার দিদি অচেনা লোকের বাড়িতে কিছুতেই খেতে চাইবে না। দিদির অনেক রকম পিটপিটানি আছে, যদিও খিদে পেয়েছে বেশ। একজন লোক বলল, রামবাবুর বাড়িতে যে কাজ করতো সেই মধুকে যেন সকালবেলা একবার দেখেছিলাম এদিকে। আরেকজন বলল, হ্যাঁ হ্যাঁ, এই তো একটু আগে মধুকে দেখলাম পোস্ট অফিসের দিকে যাচ্ছে। মোড়ল মতন লোকটি বলল, ডাক তো, মধুকে ডেকে নিয়ে আয় তো। সাইকেল ভ্যান চালিয়ে একজন লোক এসে দাঁড়িয়েছিল ভিড়ের পাশে। সেই লোকটি বলল, মধু বাড়ির দিকে ফিরে গেল দেখলুম, এই মাত্র। দীপু সেই লোকটিকে বলল, আপনি আমাদের ওই ভ্যানে করে পৌঁছে দেবেন? লোকটি বলল, হ্যাঁ, উঠে বসো, মাত্র তো 1.5 মাইল রাস্তা। সাইকেল ভ্যানে মালপত্র নিয়ে যায়, মানুষও যায়, অনেক সময় পা ঝুলিয়ে বসতে হয়। দীপু, ইরানি আর রঘু 3 দিকে বসলো পা ঝুলিয়ে। এবড়ো খেবড়ো রাস্তা, মাঝে মাঝেই ঝাঁকুনিতে ওরা লাফিয়ে উঠছে। ইরানি বলল, এখানে পোস্ট অফিস আছে, আগে ওখানে পৌঁছে ভালো করে খোঁজ খবর নিই, তারপর বাড়িতে টেলিগ্রাম পাঠাতে হবে। রঘু বলল, এই ভ্যানওয়ালা দাদাকে বলতে হবে আমাদের এই স্টেশনে পৌঁছে দিতে। মা বলে দিয়েছেন রাত্রিরের মধ্যে বাড়ি ফিরে যেতে। ইরানি বলল, আজ আর ফেরা হবে না, জ্যাঠামশাইয়ের খোঁজ না নিয়ে ফিরবি কি করে? রঘু বলল, জ্যাঠাবাবু কলকাতাতেই চলে গিয়েছেন, এখানে বাজপুরে সব নষ্ট হয়ে গেছে তো। ইরানি বলল, শুনলি না, 3 দিন ধরে জ্যাঠামশাইয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না, কলকাতায় যেতে বুঝি 3 দিন লাগে? দীপু কোনো কথা বলছে না, সে চেয়ে আছে মাঠের দিকে। রাস্তার দুদিকেই মাঠ, ধান কাটা হয়ে গেছে, এখন ফাঁকা।
অনেক দূরে দেখা যাচ্ছে গাছপালার সারি। এর মাঝখানে আর কোনো বাড়িঘর নেই। রোদ ঝকঝক করছে। দীপুর মনে হচ্ছে সেই রোদ্দুরের মধ্যে কি যেন দুলছে, সমুদ্রের ঢেউয়ের মতন। এক এক জায়গায় রোদ্দুর যেন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে ছড়িয়ে পড়ছে চারদিকে। তিমি মাছ যেমন ফোয়ারার মতন জল ছুড়ে দেয়, সেই রকমই কোনো কোনো জায়গায় আলো উঠে যাচ্ছে ওপরের দিকে। ইরানি আর রঘুর মুখের দিকে তাকালো দীপু। ওরা কথাই বলে যাচ্ছে। রোদ্দুরের মধ্যে এই অস্বাভাবিক ব্যাপারটা ওরা দেখতে পাচ্ছে না। ওদের ডেকে দেখাবার চেষ্টা করে কোনো লাভ নেই। অনেক সময় এমন হয়, দীপু যা দেখতে পায় অন্যরা তা দেখে না। খানিক দূর যাওয়ার পর দেখা গেল সামনে দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে। লোকটি বেশ লম্বা আর বলশালী, কুচকুচে কালো গায়ের রং, খালি গা। সাইকেল ভ্যানওয়ালা বলল, এই তো মধু। দীপুর মনে পড়ল আগের বার এসে একে কিছুক্ষণের জন্য দেখেছিল। ভালো করে ভাব হয়নি। জ্যাঠামশাই ওকে ঝাড়গ্রামে পাঠিয়েছিলেন গাছের চারা আনবার জন্য। ভ্যানটি কাছাকাছি যেতেই দীপু নেমে পড়ে লোকটির সামনে গিয়ে বলল, ও মধুদা, আমরা কলকাতা থেকে এসেছি জ্যাঠামশাইয়ের খোঁজ নেবার জন্য। লোকটি অবাক হয়ে তাকালো দীপুর দিকে। তারপর মুখ ফিরিয়ে রঘু আর ইরানিকে দেখল। তারপর বলল, কলকাতা থেকে? বাবুর ছেলে কোথায়? দীপু বলল, দাদার পরীক্ষা, তাই দাদা আসতে পারেনি। আমি আর দিদি এসেছি। আমাদের মনে আছে আপনার, সেই যে 2 বছর আগে এসেছিলুম। মধু একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, কি যে হলো, বাবু কোথায় চলে গেলেন কিছুই বুঝতে পারছি না। আমায় সেদিন দুপুরবেলা বললেন শরীরটা ভালো লাগছে না রে মধু, মাথা ঘুরছে। আমি বললুম হেলথ সেন্টারের ডাক্তারবাবুকে খবর দেব। উনি বললেন থাক, আজকে দিনটা দেখি। তারপর সন্ধেবেলা এই কাণ্ড। দীপু জিজ্ঞেস করল, কি কাণ্ড? মধু বলল, আমি ঘোড়াডাঙ্গা গেছলুম পটাশ সার আনতে। ফিরে এসে দেখি পুকুর ঘাটে বাবু কাত হয়ে পড়ে আছেন, কোনো সাড়া শব্দ নেই। আমি 2-3 বার ডাকলুম, তাও সাড়া দিলেন না। আমি দৌড়ে এসে ধরে দেখি বাবু অজ্ঞান। সত্যি কথা বলতে কি, প্রথমে ভেবেছিলুম বুঝিবা মরেই গেছেন। পুকুর থেকে আছলা করে জল এনে মুখে ঝাপটা দিতে চোখ মেলে তাকালেন। ইরানিও ভ্যান থেকে নেমে পড়েছে। সে এই কথা শুনে দীপু দিকে চোখ বড় বড় করে তাকালো। খুবই অদ্ভুত ব্যাপার। বাবা ঠিক এই কথাই বলেছিলেন। জ্বরের ঘোরে তিনি দেখতে পেয়েছিলেন যে জ্যাঠামশাই পুকুর ঘাটে একা একা পড়ে আছেন। এরকম কি করে হয়? দীপু জিজ্ঞেস করল, তারপর? মধু বলল, আমাকে দেখে বাবু বললেন, কে মধু, এতক্ষণ কোথায় ছিলি? আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম বুঝি। আমাকে একটু ধরতো, উঠে দাঁড়াই, পায়ে চোট লেগেছে। আমি বাবুকে ধরে ধরে বাড়ির মধ্যে নিয়ে গেলুম। বাবু একটু লেংচে লেংচে হাঁটছিলেন। নিজেই কি সব ওষুধ খেলেন। বললেন পরের দিন ডাক্তারবাবুকে খবর দিলেই চলবে। রাত্রিরে ভাত রাত কিছু খেতে চাইলেন না, শুয়ে পড়লেন। সকালবেলা উঠে দেখি বাবু নেই। ইরানি জিজ্ঞেস করল, ঘরের দরজা বন্ধ ছিল? বাবু তো কোনোদিনও ঘরের দরজা বন্ধ করেন না। কেউ জোর করে ধরে নিয়ে গেছে? পায়ে চোট লেগেছিল, উনি নিজে নিজে নিশ্চয়ই কোথাও যাবেন না। জোর জবরদস্তির চিহ্ন তো কোথাও নেই দিদিমণি। পাশের ঘরে কেষ্ট বলে একটা ছেলে শোয়, সেও কোনো শব্দ শোনেনি। তবে মাঝরাতে বাবু বোধহয় একবার নিজেই নেবু বাগানে গিয়েছিলেন। লেবু বাগান কোথায়? কত দূরে? বাড়ির পাশেই তো। বাবু নানা রকম গন্ধনেবুর গাছের বাগান করেছিলেন তো। পেয়ারা বাগানটা পুড়ে গেল, তারপর থেকে বাবু প্রায়ই নেবু বাগানে গিয়ে বসে থাকতেন। জ্যাঠামশাই যে রাত্রিরে লেবু বাগানে গিয়েছিলেন তা কি করে বোঝা গেল? রাত্রিবেলা বেরুলে বাবু সাধারণত একখানা লাঠি আর টর্চ নিয়ে বেরুতেন।
নেবু বাগানের মাঝখানটায় বাবুর লাঠিখানা পড়েছিল। সাইকেল ভ্যানওয়ালা বলল, ও মধু দাদা, একটা কথা জিজ্ঞেস করি, তোমার বাবুর তো একখানা বেশ ভালো সাইকেল ছিল, সেটাও চুরি গিয়েছে শুনছি। মধু বলল, সেটা চুরি গিয়েছে বাবু চলে যাওয়ার 2 দিন আগে, থানায় খবর দেওয়া হয়েছিল। ইরানি হাত ব্যাগ খুলে 5 টাকার একটা নোট বার করে ভ্যানওয়ালাকে বলল, এই নিন, আপনাকে আর আসতে হবে না, বাকিটা পথ আমরা হেঁটেই যাব। ভ্যানওয়ালা জিপ কেটে বলল, না না গো দিদি, এইটুকুনি পথ এগিয়ে দিয়েছি, এজন্য আবার টাকা নেব কি? তোমরা আমাদের গায়ে এসো। রামবাবু বড় ভালো লোক ছিলেন, গরিব মানুষদের কত উপকার করতেন। আহা, অমন মানুষটা। সাইকেল ভ্যানওয়ালাকে বিদায় দিয়ে ওরা হেঁটে হেঁটে কথা বলতে বলতে এগোতে লাগলো। এখন জোড়া তাল গাছ স্পষ্ট দেখা যাচ্ছে। ইরানি মধুর সঙ্গে কথা বলছে বেশি। দীপু ঠিক মন দিতে পারছে না। সে মাঝে মাঝে চোখ বুজে একটা কিছু দেখবার চেষ্টা করছে। রাত্রিবেলা জ্যাঠামশাই একটা লাঠি আর টর্চ নিয়ে লেবু বাগানে গিয়েছিলেন। কেন? দীপু যেন স্পষ্ট দেখতে পেল জ্যাঠামশাইকে। আকাশে মেঘ, একটুও জ্যোৎস্না নেই। অন্ধকার লেবু বাগানের মধ্যে জ্যাঠামশাই টর্চ জেলে ব্যস্ত হয়ে কি যেন খুঁজছেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে তিনি হাঁটছেন আর টর্চের আলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন চারদিকে। কি খুঁজছেন তিনি? একটু আগেই রোদ ঝকঝক করছিল, হঠাৎ আকাশটা কালো হয়ে এলো আর ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। সুতরাং বাকি রাস্তাটুকু ওদের ছুটে আসতে হলো। বাগানের মধ্যে ছোট্ট একটা বাংলো বাড়ি, সিমেন্টের মেঝে আর দেওয়াল, ওপরে কিন্তু খড়, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই বাড়ির বারান্দা থেকেই ডান দিকের পেয়ারা বাগানটা দেখতে পাওয়া যায়। সব গাছই পোড়া পোড়া, যেন খুব আগুন লেগেছিল। বাজ পড়েছিল ওখানেই। দীপু ভাবল, বাজ পড়ায় যদি ওরকমভাবে গাছ পুড়ে যায়, তাহলে ওখানে তখন কোনো মানুষ থাকলে সে নিশ্চয়ই পুড়ে একেবারে ছাই হয়ে যেত। দৌড়ে আসবার সময় ওরা বেশি ভেজেনি, কিন্তু ইরানি সবসময় ফিটফাট থাকতে ভালোবাসে। সে জিজ্ঞেস করল, বাথরুমটা কোথায়? কলকাতার মতন এখানকার বাড়িতে শোয়ার ঘরের পাশেই বাথরুম থাকে না। বাথরুমটা একটু দূরে, উঠোন পেরিয়ে, লেবু বাগানের পাশে। বৃষ্টির মধ্যে যাওয়া মুশকিল। রঘুরি বয়সী একটা ছেলে থাকে এখানে, তার নাম কেষ্ট। সে বলল, চলুন দিদি, আমি আপনাকে ছাতা ধরে নিয়ে যাচ্ছি। ব্যাগ থেকে তোয়ালে বার করে ইরানি চলে গেল কেষ্টর সঙ্গে। মধু বলল, তোমরা দাদারা খেয়ে আসুনি তো? বেলা হয়ে গেছে অনেক, একটু কিছু ব্যবস্থা করতে হয়। রঘু বলল, হ্যাঁ, বেশ খিদে পেয়েছে, খিচুড়ি বসিয়ে দিন না, যদি বলেন তো আমিও রান্না জোগাড় করতে পারি। মধু বলল, না, রান্নার লোক আছে। তারপরেই সে হাঁক পারল, এক করি, ও এক করি, একবার এদিকে এসো তো। দীপু এর মধ্যে একবার জ্যাঠামশাইয়ের শোয়ার ঘরটা ঘুরে দেখে এসেছে। সে ঘরে জিনিসপত্র প্রায় কিছুই নেই, শুধু একটা খাট আর একটা জামা কাপড়ের আলনা। কোনো আলমারি বা বাক্স টাক্স কিচ্ছু নেই। জ্যাঠামশাই টাকা পয়সা রাখতেন কোথায়, কিংবা দরকারি কাগজপত্র? দীপু জিজ্ঞেস করল, আপনারা এখানে কজন আছেন? মধু বলল, এই তো আমি আছি, আমি সব দেখাশোনা করি। আর কেষ্ট খুচরো কাজকর্ম করে, এক করি রান্নাবান্নার দিকটা দেখে। আর মাঝে মাঝে কিছু ঠিকের লোক রাখা হয়। এখানে থাকে আমরা এই 3জনই, কোনোদিন কোনো গন্ডগোল হয়নি। কে যেন বলল কয়েকদিন আগে এখান থেকে একটা সাইকেল চুরি হয়ে গেছে। হ্যাঁ, সাইকেলটা পাওয়া যাচ্ছে না, কোনো ছেলে পিলে দুষ্টুমি করে নিয়ে গেছে মনে হয়। আমাদের বাগানের জিনিস তো কেউ চুরি করে না। বড়বাবু অতি ভালো মানুষ ছিলেন। দীপু গম্ভীরভাবে মুখ নিচু করে রইল। তদন্ত করার সময় ডিটেকটিভরা যে রকমভাবে প্রশ্ন করে,
সে সেই রকম এলোমেলো কিছু প্রশ্ন চিন্তা করতে লাগলো। এমন কথা জিজ্ঞেস করতে হবে যার উত্তর এরা আগে থেকে ভেবে রাখেনি। কিন্তু আর কিছু জিজ্ঞেস করবার আগেই এক করি এসে হাজির। তাকে দেখে দীপু অবাক। রান্নার ঠাকুর কোথায়? এই যে একজন সাধু বাবা, মুখ ভর্তি দাড়ি গোঁফ, গেরুয়া কাপড় আর চাদর গায়ে, গলায় রুদ্রাক্ষের মালা, বেশ বুড়ো মতন, মুখে একটা রাগ রাগ ভাব। দীপুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এটি কে? মধু বলল, বড়বাবুর ভাইপো ভাইজি এসেছেন। আমি আজই কলকাতায় চিঠি পাঠালুম। যাই হোক, এনারা কিছু খেয়ে আসেননি। খুব তাড়াতাড়ি কিছু বানিয়ে দাও। খিচুড়ি যদি হয়, আলু বেগুন তো আছেই। এক করি রান্নার কথায় পাত্তা না দিয়ে মাথা নাড়তে নাড়তে বলল, গতিক মোটেই সুবিধের নয়। এসব কি শুরু হয়েছে? খুব খারাপ, খুব খারাপ। মধু বলল, আবার কি হলো? এক করি বলল, চোখ মেলে দেখতে পাচ্ছ না? এ কি অলক্ষণে বৃষ্টি! এই সময় কি কখনো বৃষ্টি হয়? আর দেখো না, আমাদের এখানেই বৃষ্টি, আর দূরের মাঠ শুকনো খটখটে। মধু বিরক্তভাবে বলল, এরকম বৃষ্টি কি নতুন দেখছো? শিয়াল কুকুরের বিয়ে কখন হয় জানো? এক করি বলল, আসল কথাটা কি জানো? তোমরা বুঝবে না, কিন্তু আমি ঠিক বুঝেছি। বড়বাবুকে আসলে ওরা ভুল করে ধরে নিয়ে গেছে। ওরা আমাকে ধরতে এসেছিল, আমি ঠিক জানি। দীপু এবার জিজ্ঞেস করল, ওরা মানে কারা? এক করি বলল, সে তোমরা বুঝবে না, তোমরা বুঝবে না। আবার সে বৃষ্টির মধ্যে নেমে গেল উঠোনে। মধু নিজের মাথার কাছে আঙুল ঘুরিয়ে এক কড়ির দিকে ইঙ্গিত করে বলল, ওর মাথায় গোলমাল আছে। কি যে কখন বলে তার মানে বোঝা যায় না। তবে লোকটা রাঁধে ভালো। দীপু জিজ্ঞেস করল, উনি কি সাধু? মধু বলল, কে জানে, সাধুর মতন জামা কাপড় পরলেই কি আর লোকে সাধু হয়? শক্তিগড়ের হাটে বড়বাবুর সঙ্গে ওর দেখা হয়েছিল। সেখান থেকে বড়বাবু ওকে সঙ্গে করে নিয়ে এলেন। সেই থেকে রয়ে গেছে। দীপু জিজ্ঞেস করল, জ্যাঠামশাইয়ের সঙ্গে এখানে কারোর ঝগড়া হয়েছিল? মধু জিভ কেটে বলল, না না না, বড়বাবু একেবারে মাটির মানুষ। এদিকে সব লোক তাকে ভালোবাসে। এমনকি কেউ কেউ তাকে ঠকাতে গেলেও তিনি রাগ করতেন না। হাসি মুখে বলতেন, ওরে, যে অন্যকে ঠকাতে যায় সে নিজেই বেশি ঠকে। দীপু কপাল কুঁচকে রইল। সমস্ত রহস্য কাহিনীতে এসে পড়েছে যে প্রত্যেক অপরাধের পিছনেই একটা মোটিভ থাকে। জ্যাঠামশাইকে যদি কেউ ধরে নিয়ে গিয়ে থাকে, তাহলে তার মতলব কি হতে পারে? জ্যাঠামশাইকে আটকে রেখে তারপর মুক্তিপণ চাইবে? এই রকম কারণে ডাকাতরা সাধারণত ছোট ছেলে মেয়েদেরই ধরে নিয়ে যায়। এরকম একজন বয়স্ক মানুষকে তো নিয়ে যাওয়ার কথা শোনা যায় না। ইরানি ফিরে এসে বলল, যা দীপু, তুইও হাত মুখ ধুয়ে আয়, মুখখানা তো ধুলোতে কালো হয়ে গেছে। তারপরই সে মধুর দিকে ফিরে বলল, লেবু বাগানে কয়েকটা গাছকে উপড়ে ফেলেছে। মধু চমকে গিয়ে বলল, গাছ উপড়ে ফেলেছে? সে কি? না না, ওসব গাছ তো খুব দামি। ইরানি বলল, আমি যে এইমাত্র দেখে এলাম 4-5টা গাছ কারা যেন তুলে ফেলেছে। আজকেই তুলেছে মনে হলো। মধু কেষ্টার দিকে তাকিয়ে বলল, কি রে? কেষ্ট বলল, আমিও তো তাই দেখলুম, কেউ মাটি খুঁড়েছে, গাছগুলো তুলে গর্ত করেছে। মধু বলল, আমি গায়ে গিয়েছিলুম, তুই তো ছিলি এখানে। কে এসে গাছ উপড়ে ফেললো তুই দেখলি না? কেষ্ট বলল, কি করে দেখব? দিনের বেলা কি এসেছে নাকি? নিশ্চয়ই রাত্রির অন্ধকারে এসেছিল। মধু বলল, রাত্রিরে কেউ এসে নেবু গাছ ফেলবে কেন? গাছে তো এখন নেবু নেই, সব পাড়া হয়ে গেছে। কেষ্ট বলল, বড়বাবু নেবু বাগানে মাঝরাতিলে গেছলেন কেন, সেটা ভাবো আগে। ইরানি বলল, এটা ঠিক বলেছে, জ্যাঠামশাই মাঝরাতিরে লেবু বাগানে গিয়েছিলেন,
সেখান থেকে উধাও হয়ে গেলেন। তারপর কাল রাত্রিরে আবার কেউ এসেছিল ওখানে, কিছু খোঁজাখুঁজি করতে নিশ্চয়ই। কি আছে ওখানে? মধু বলল, নেবু বাগানে আবার কি থাকবে? দীপু বলল, বৃষ্টি কমে গেছে, আমি একবার গিয়ে দেখতে চাই। সবাই মিলে চলে এলো লেবু বাগানে। অনেকখানি জায়গা জুড়ে সেই বাগান, প্রায় 150-200 গাছ নিয়ে জঙ্গলের মতন। জায়গাটায় খুব সুন্দর গন্ধ। গাছগুলো সব লাইন করে সাজানো। তার মধ্যে এক লাইনের 6টা গাছ কেউ তুলে ফেলে দিয়েছে। গাছগুলো সব প্রায় এক মানুষ সমান উঁচু। এত বড় গাছ টেনে উপড়ে ফেলা সহজ নয়। শাবল বা ওই ধরনের কিছু দিয়ে গোড়াগুলি আগে খুঁড়ে নেওয়া হয়েছে মনে হয়। কয়েকটা বেশ বড় বড় গর্ত দেখা যাচ্ছে। গাছগুলোর এই রকম অবস্থা দেখে মধু খুব দুঃখ পেয়েছে। সে কপালে হাত দিয়ে বলল, ছি 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 ছি, কত কষ্ট করে বড়বাবু আর আমি এই গাছগুলো লাগিয়েছি, কে এমন সর্বনাশ করলো? ইরানি জিজ্ঞেস করল, জ্যাঠাবাবুর লাঠিটা কোথায় পাওয়া গিয়েছিল? কেষ্ট বলল, এইখানটাতেই গো দিদিমণি, ঠিক এইখানটায়। বড়বাবুও রাত্রিরে এখানেই এসেছিলেন। ইরানি মধুর দিকে ফিরে জানতে চাইল, জ্যাঠামশাই কি এখানে কিছু পুঁতে রেখেছিলেন বলে আপনার মনে হয়? আপনি নিশ্চয়ই তাহলে সেটা জানতেন। মধু বলল, এখানে আবার কি পুঁতে রাখবেন তিনি? ঘোড়াডাঙ্গায় ব্যাংক হয়েছে, টাকা পয়সা তো সব সেখানেই জমা পড়ে। বড়বাবুর কাছে আর তো কোনো দামি জিনিস ছিল না। দীপু লেবু বাগানের ভেতরে ঢুকতে যাচ্ছিল। মধু তাকে বলল, হুম, ভেতরে যাবেন না, এই গাছে কাঁটা আছে, গায়ে ফুটে যাবে। দীপু বলল, আমি সাবধানে যাব। গুড়ি মেরে নিচু হয়ে সে দেখল ভেতরটা প্রায় অন্ধকার, বেশি দূর দেখা যায় না। একজন মানুষ এর মধ্যে ঢুকে অনায়াসে হারিয়ে যেতে পারে। দীপুও লেবু বাগানের মধ্যে হারিয়ে গেল। শুনছিলেন শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কালো পর্দার অধিকের প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।